আহ, এবার আসি যে কোন কান্ট্রিতে তোমরা পড়তে চাও। তো আবার এখানে তোমরা ইনপুট দিতে পারবা যে কোন কান্ট্রি তোমাদের পড়ার আগ্রহ আছে। এখানে ইউএস এর জন্য অ্যাপ্লিকেশন প্রসেস একটু ডিফারেন্ট, কানাডার জন্য ডিফারেন্ট। আর ইউরোপের কান্ট্রি ইরাসমাস মুন্ডাস হলো, এটা তিনটা কান্ট্রিতে ইউরোপের, তিনটা না, দুইটা হয় তিনটা হয়, তো একসাথে ঘুরে ঘুরে মাস্টার্স করা যায় এক এক সেমিস্টার এক ইউনিভার্সিটিতে। এটা খুবই প্রেস্টিজিয়াস, এটা ফুল ফান্ডিং। বাংলাদেশ থেকে প্রতি বছর 150 মানুষের মতো এটা সিলেক্ট হয়। তো আমি জানতাম না যখন অ্যাপ্লাই করতেছিলাম যে ইরাসমাস কি, না হলে এটারও প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতাম। বাট এটা খুবই খুবই মানে প্রেস্টিজিয়াস আর কি, হাইলি রিগার্ডেড। তারপরে ইউএস এর ব্যাপারে আরেকটা হলো, ইউএসএ তে ইউনিভার্সিটি অ্যারাউন্ড 4000। তো 4000 ইউনিভার্সিটি মানে হলো আর কোনো, শুধু দুইটা ভোট দেখা যাচ্ছে, অন্যরাও কিন্তু ফোনে ভোট দিতে পারবে যে কোন কান্ট্রি ইয়া করতেছে। রাহিম, তুমি কি জয়েন হইতে পারছো এখানে? জি ভাই, আমি তো ভোট দিছি। এখন আচ্ছা, অনেকে এই যে এই প্ল্যাটফর্মের দেখা সাথে যাচ্ছে। হয়তো ভাই কমফোর্টেবল না। হ্যাঁ অনেকে এটার সাথে কমফোর্টেবল না ভাই, আমি আজকে প্রথম দেখছি প্ল্যাটফর্মটা। হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্যই যে এই জিনিসটা অনেকে জানবে না, কিন্তু এটা হলো তোমার একটা নিউ টাইপ অফ প্রেজেন্টেশন আর কি, আমি চেষ্টা করতেছি। তো জি খুবই ভাই, এটা ইন্টারেক্টিভ করা যায়, যে ইন্টারেক্টিভ তোমাদের হইতেছে। ইনপুট, তোমরা কি জানতে চাচ্ছ, বিভিন্ন কোশ্চেন অ্যাড করা যায়। আহ, অনেক ভাবে করা যায়, আমি সিম্পল রাখার চেষ্টা করছি, জাস্ট তোমরা ভোট দিতে পারবা বা এরকম কিছু। জি এই যে ভাই। দেখো, তোমাদের অনেকের ইরাসমাস নিয়ে জানার ইচ্ছা, জার্মানি, কানাডা, ইউকে, তো এটা লাইভ দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো শুধু উপরের ওয়েবসাইটে গিয়ে কোড দিলেই জয়েন হইতে পারবে, এখানে ইনপুট দিতে পারবে ফোন থেকে। তো এই হলো ইরাসমাস। তারপরে কানাডাতে ইউনিভার্সিটি হলো অ্যারাউন্ড 30-40। তো ওই জন্য ওদের এখানে অপরচুনিটি কম বলা যায়, কিন্তু ওরা ফান্ডিং দেয় ভালো, ওদের এখানে পার্মানেন্ট হওয়ার সুবিধাটা একটু ভালো। বাট ইউএসএ হলো অনেক ইউনিভার্সিটি, ওইখানে অপরচুনিটি অনেক বেশি, এটা একটা বেটার অপরচুনিটি। এটা ছাড়াও ইউরোপের অন্যান্য কান্ট্রি আছে, যেমন জার্মানি আছে, ইউকে আছে, ওইখানে অনেকে পড়তে যায়। স্টাডি প্রসেস প্রায় সেম, বাট কান্ট্রি টু কান্ট্রি হয়তোবা রিকোয়ারমেন্ট একটু ভ্যারি করে। ঠিক আছে। আর নিউজিল্যান্ডের যে ব্যাপারটা, আমি এটা নতুন শুনছি, আমি আসার পরে ওদের স্টাডির জন্য এটা একটু ইজি করছে। ইজি করার পরে যেটা হয়েছে যে অনেক স্টুডেন্ট ওইখানে যাওয়ার জন্য ইন্টারেস্টেড। তো ওইটার প্রসেসও প্রায় কাছাকাছি স্যার। আমি পরের স্লাইডে যাচ্ছি, ঠিক আছে রাহিম? জি ভাই। আচ্ছা, অনেকে দেখতেছি ইউএস এর জন্য ইন্টারেস্টেড। ইউএস এবং ইউরোপ বেশি। হ্যাঁ, ইউরোপের কান্ট্রি বেশি, হ্যাঁ। কানাডার জন্য কমে গেছে, আগে ছিল কানাডা ইজিয়ার, এখন ইউরোপের কান্ট্রি গুলো একটু ফেমাস। আচ্ছা, তো এবারে হলো আমি মূল ইয়াতে যাচ্ছি, যে কিভাবে ইউনিভার্সিটিতে সার্চ করব। তো সত্যি বললে আমি জানতাম না যে কিভাবে প্রথমে বাইরে আসার প্রসেসটা শুরু করা লাগে, কিভাবে ইউনিভার্সিটি খোঁজা লাগে। তো আমার এক মেন্টর ছিল, তো ওনার ক্ষেত্র থেকে আমি শিখছি। তো আমি ওইটাই দেখাচ্ছি। তো প্রথমে হলো জাস্ট গুগলে গিয়ে ইউএস নিউজ ইউনিভার্সিটি র্যাঙ্কিং কানাডা লিখলেই হবে। তো এই যে ইউএস নিউজ ইউনিভার্সিটি র্যাঙ্কিং কানাডা লিখলেই হবে। তো ওদের এখানে যে র্যাঙ্কিংটা আসে, ওইটা মোটামুটি বলা যায় যে রিলায়েবল। আর অনেক র্যাঙ্কিং আছে, হ্যাঁ, ইয়ে করা যে কোন ইউনিভার্সিটির কোয়ালিটি কেমন। হ্যালো?
ভাই আপনাকে নেটে মাঝে মাঝে ডিস্টার্ব করে। আচ্ছা, হয়তো ওই যে স্ক্রিন লোড দেয়াতে এই যে তো এখানে জি ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া, আমি আমার ইউনিভার্সিটিতে গেলাম। তো এখানে ইউনিভার্সিটির ওয়েবসাইটে ডিরেক্ট যাওয়া যাবে। তো গেলে অথবা যে কোনো ইউনিভার্সিটির নাম গুগলে সার্চ দিলেই আসবে। এই তো আমাদের যেটা খোঁজার জন্য, ইউনিভার্সিটি খোঁজার জন্য প্রথমে আমরা যেটা করি, তো ইউনিভার্সিটির তো র্যাঙ্কিং গুলো দেখলাম, দেখার পরে এখানে অ্যাডমিশনে যাব। তারপর গ্রাজুয়েট, যেহেতু আমরা গ্রাজুয়েট স্টাডিজ জন্য করতেছি, তারপর গ্রাজুয়েট স্টাডিতে গেলাম। এখানে বিভিন্ন প্রোগ্রাম দেখা যাবে, গ্রাজুয়েট প্রোগ্রাম অথবা অ্যাডমিশনে যাওয়া যাবে। তো অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা আমাদের জানতে হবে যে কি কি আমাদের বাইরে পড়তে হলে ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম রিকোয়ারমেন্ট, এই যে ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম রিকোয়ারমেন্ট আমি জাস্ট আমারটা দেখাচ্ছি, সব জি প্রোগ্রামের জন্য এখানে আছে। ঠিক আছে, এখানে আমি যদি ইকোনমিক্স লিখি, এখানে আমি মাস্টার্স এর জন্য দেখলাম এটা কি বেসড, কয়টা টার্ম যত আছে, সুপারভাইজার খোঁজা লাগবে কিনা। তো আমি এখানে দেখলাম কি আমার ট্রান্সক্রিপ্ট লাগবে, 2টা রেফারেন্স লাগবে, আর আমার কারেন্ট রেজুমি লাগবে। ঠিক আছে, তো এটার পরে আমি যেটা করতাম যে এই ইনফরমেশন গুলা সবগুলো ইউনিভার্সিটির জন্য কালেক্ট করার চেষ্টা করতাম। তো তার নোট, যে কোনো নোট টেকিং অ্যাপেই হবে, জাস্ট একটা নোট টেকিং অ্যাপে এভাবে আমি লিখতাম আর কি, যে কোন ইউনিভার্সিটির কি কি রিকোয়ারমেন্ট। তো ধরো এই যে ইউনিভার্সিটির আইএলস কত লাগবে, জিআরই লাগবে নাকি না, তারপরে টিউশন ফিস, স্কলারশিপ, কোর্স ডিউরেশন, সবকিছু এভাবে লিখে রাখতাম। তাহলে হলো কি আমার সব বারবার খোঁজা লাগতো না, জাস্ট সবগুলা এক জায়গায় লেখা আছে, আমি কম্পেয়ার করা অনেক ইজি হবে। এটা অ্যাপটার নাম হলো নোশন। যে কোনো নোট টেকিং অ্যাপেই তোমরা লিখে রাখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, জি তাহলে ভাই। আর এটার জন্য যত ইউনিভার্সিটি আছে, অনেক ইউনিভার্সিটি এখানে রেট দেখতেছো যেগুলোতে অ্যাপ্লাই করা হয় নাই। তারপরে ইউএস এর জন্য এখানে যেহেতু অনেক ইউনিভার্সিটি, এই যে এগুলোতে সবগুলো ইনফরমেশন আমি গ্যাদার করছি। তো এভাবে আর কি নিজে থেকে ইউনিভার্সিটি তোমরা খুঁজতে পারো। এরপরে আসি, আমি প্রেজেন্টেশনে ব্যাক আসি। তো আমরা কি কি লাগবে রিকোয়ারমেন্ট, এটা ইউনিভার্সিটি ওয়েবসাইট ইজ দ্য বেস্ট সোর্স। ওইগুলা এসে আমরা নোশন বা যে কোনো নোট টেকিং অ্যাপে রাখতে পারি। আর এই যে ইউনিভার্সিটি খোঁজার প্রসেস থেকেও আরেকটা প্রসেস আছে খুবই ইজি, যেটা হলো এই যে এজ ব্রাউজার। এই ব্রাউজারে মাইক্রোসফট কোপাইলট আছে, যেখানে চ্যাট জিপিটি ফ্রিতে ইয়া করা যায়, তোমার ইউজ করা যায়। ওখানে জাস্ট তুমি যদি লিখে দাও সেম জিনিস, যে সাপোজ ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা মাস্টার অফ আর্টস ইকোনমিক্স প্রোগ্রাম রিকোয়ারমেন্ট, ওইখানে ওরাই খুঁজে দিবে, লিঙ্ক দিয়ে দিবে। তোমাকে আর প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে গিয়ে খোঁজা লাগবে না, খুবই ফাস্ট ওই প্রসেসে। তোমার এআই দিয়ে খোঁজা যায় আর কি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কি। তাহলে হলো তোমার কাউকে জিজ্ঞেস করা লাগবে না যে ভাই আমার কি পরিমাণ জিআরই লাগবে, আইএলটিএস লাগবে, জিআরই কি আদৌ লাগবে নাকি, কারণ ওয়েবসাইটে ওদের সবগুলো ইনফরমেশন খুব ভালোভাবে দেয়া। ঠিক আছে, আহ, তারপরে হলো এই, এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে রাহিন তোমার, বুঝে যাচ্ছে? জি ভাই বুঝতে পারছি। ভাই অনেকে তো মনে আচ্ছা, করেন যে ইকোনমিক্স থেকে যে বা অন্য কোনো সাবজেক্ট যেমন ডাটা সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স বা অন্য কোনো সাবজেক্টে মুভ করে, তো তাদের ক্ষেত্রে কি? আহ অন্যটাতে যাইতে পারবা, সুইচ করতে পারবা যদি তুমি অন্য কোনো কোর্স বা তোমার রিসার্চ ওইটা রিলেটেড থাকে। কিন্তু সুইচ করাটা ইউনিভার্সিটিকে মানানোর থেকে ভিসা অফিসারকে মানানো ডিফিকাল্ট। কারণ তুমি অ্যাডমিশন পেয়ে গেলে ভিসা অফিসারকে বুঝাইতে হবে যে কেন তুমি এই প্রোগ্রামে যাচ্ছ। হ্যাঁ, প্রোগ্রাম সুইচ করার এটাই একটা ডিফিকাল্টি। বুঝতে ঠিক পারছি আছে, ভাই। আর
যাদের ইউএস এর জন্য ইন্টারেস্টেড তাদের জন্য খুবই ভালো একটা ওয়েবসাইট হলো নেক্সট অফ ইউএসএ। এটা বাংলাদেশের স্টুডেন্টদের বানানো ওয়েবসাইট। তো নেক্সট অফ ইউএস এর ওয়েবসাইটে তোমরা সবগুলা ইনফরমেশন এই যে দেখো উপরে, কিভাবে যা জানতে হবে, জিআরই আইএলস কি কি লাগবে, সবকিছু কি কি কিনতে হবে সব আছে। তোমার এসওপি এলওআর যা লেখা লাগবে এখানে আছে, কিন্তু এটা একটু পুরান ওয়েবসাইট, সবগুলা ইনফরমেশন আপডেটেড না, ঠিক আছে। জি ভাই। তারপরে হলো ফেসবুকে গ্রুপ আছে, নেক্সট অফ ইউএস এর গ্রুপ আছে এবং বাংলাদেশের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ কানাডা, এই দুইটা গ্রুপে তোমরা অনেক ইনফরমেশন পাবা। ওইগুলো যে আইডিয়া পাওয়া যেত যে কোন ইউনিভার্সিটিতে কি প্রোফাইলে অ্যাডমিশন হয় আর ইউনিভার্সিটি কি রকম ফান্ড দেয়, কারণ ওরা অনেকে লিখে দিত যে এই ইউনিভার্সিটি থেকে আমি এই পরিমাণ ফান্ড পাইছি, ঠিক আছে। তারপরে যারা সায়েন্সের জন্য জয়েন করছে তাদের প্রফেসর ম্যানেজ করার আগে রেট মাই প্রফেসর যে এ আছে, একটা ওয়েবসাইট আছে, এই যে রেট মাই প্রফেসর। তো রেট মাই প্রফেসরে প্রফেসরের নাম দিয়ে সার্চ দিলে প্রফেসরটা কেমন ওইটা আসবে। এটা হলো আমার প্রফেসর, উনি আমার সুপারভাইজার যার আন্ডারে আমি থিসিস করতেছি। তো টাওয়াং চাইনিজ, কিন্তু ওনার আন্ডারে আমি থিসিস করতেছি আর কি। তো ওইখানে প্রফেসরটা বোঝা যায় যে উনি কেমন। স্টুডেন্টদের রেটিং দেয়া যায় এখানে, বাইরে কোন কোর্স কে কোর্স নিছে, তাইলে যারা ইমেল করবে তাদের অ্যাটলিস্ট আইডিয়া আছে প্রফেসরটা কি একটু ভালো না খারাপ, উনি কেমন পড়ায় বা ওনার মানুষ হিসেবে কেমন, এখানে সবকিছু রিভিউ দেয়া আছে, ঠিক আছে। এভাবে প্রফেসরটাও সিলেক্ট করা যায় যারা সায়েন্সের সাবজেক্টের জন্য আসবে। তারপর আরেকটা ওয়েবসাইট হলো গ্র্যাড ক্যাফে। ওইখানেও বিশ্বের যত ইউনিভার্সিটি আছে ওইখানের স্টুডেন্টরা এসে অ্যাডমিশন হয়েছে, অ্যাপ্লাই করছে। তো গ্র্যাড ক্যাফের যে ওয়েবসাইটটা আছে, আচ্ছা আমি এটা দেখাচ্ছি না, বারবার মুভ হচ্ছে। তো গ্র্যাড ক্যাফের ওয়েবসাইটেও ওরা নিজেদের প্রোফাইল দেয় আর কি পরিমাণ ফান্ডিং পাইছে সবকিছু নিজেরা লিখে দেয়। তো তোমাদের কম্পেয়ার করতে ইজিয়ার হবে যে কোন ইউনিভার্সিটি ফান্ডিং দিচ্ছে, কোথায় ফান্ডিং আছে বা না, এরকম, ঠিক আছে। এই হলো ইউনিভার্সিটি সার্চ করার ফুল প্রসেসটা। ইউএস নিউজ, ওইখান থেকে তোমরা ইউনিভার্সিটি র্যাঙ্কিং জানবা বা ইউনিভার্সিটি গুলোর নাম জানবা, রিকোয়ারমেন্ট গুলা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে জানবা, ওগুলা এনে কোনো নোট টেকিং অ্যাপে লিখবা। তারপরে নেক্সট অফ ইউএসএ ফেসবুক গ্রুপ ও ওয়েবসাইট আর বাংলাদেশের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ওইখানে সার্চ করতে পারো। ওইখানে বিভিন্ন রিসোর্স পাওয়া যায়, এসওপি এলওআর কিভাবে টেমপ্লেট দেয়া আছে ওটা দেখতে পারো। আর যারা সায়েন্সে তাদের জন্য প্রফেসর কেমন, প্রফেসর খোঁজার সময় রেট মাই প্রফেসর দেখতে পারো। আর সবার জন্য গ্র্যাড ক্যাফেতেও অনেক রিকোয়ারমেন্ট বা প্রোফাইল কেমন টিকছে ওইটা দেয়া যায়। এবারে পরের স্টেপে যাচ্ছি। তো ধরো আইএলটিএস। তো আইএলটিএস প্রথমে যেটা, এটা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা নিয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি মানুষ জানে, বাইরে যারা আসে সবাই এটাই দেয়া লাগে। তো লিসেনিং, রাইটিং, রিডিং, স্পিকিং, 4টা মডিউল আছে। তো 4টা মডিউলে অনেকে মনে করে যে ভাই আমি তো ইংলিশে ভালো না, আমি কি করব, আমি তো পারবো না, মনে হয় আমার মনে হয় 6ও উঠবে না। কিন্তু বিষয়টা হলো কি, যদি কেউ মনে করে যে আমি 2 মাস পরে আইএলস ভালো করব, এটা আসলে একটু ডিফিকাল্ট। আইএলসটা একটা হ্যাবিটের মতো, যদি বাইরে আসার ইচ্ছা থাকে আগে থেকে ধরো ইংলিশ মুভি দেখা বা ইংলিশ সিরিজ দেখার অবসর সময়, আমি বলতেছি না যে এখন থেকেই প্রতিদিন 100 ওয়ার্ড শিখা শুরু করা লাগবে না, ইংলিশের একটা হ্যাবিট গড়া আর কি, তাইলে হলো আস্তে আস্তে এটা ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এমন এমন ইয়া লাগবে না, ডিফিকাল্টি মনে হবে না। আমি এমন কিছু করি নাই যেটাতে মনে করো যে আমার স্কোর খুব ভালো হয়ে গেছে বা আমি বাংলা মিডিয়ামের ছাত্র, পড়াশোনা আমি বাংলাতে সব, আমি সরকারি কলেজে সবকিছু করছি। জাস্ট আইএলস এর পড়ার আগে আমি অনেক আগে থেকে ইংলিশ মুভি দেখতাম, এটা আমাকে অনেক হেল্প করছে।
এটা ছাড়াও আমি প্রিপারেশনটা ফুল নিজে নিছি। তো লিসেনিং এর জন্য এখানে আমি ক্যামব্রিজের বই কিনছিলাম, বই ছিল অ্যারাউন্ড মনে হয় 300 টাকা ছিল তখন, এখনো এরকমই থাকার কথা, বাংলাদেশে বই পাওয়া যায় ওইটা জি ভাই, এখন দেখে ইউটিউব এখন থেকে। এমনই দাম। হ্যাঁ, ওইটা ইউটিউব থেকে এরপরে ইয়া নিয়ে আহ, মানে ওই ক্যামব্রিজের বইতে প্রশ্নপত্রগুলোতে পরীক্ষা দিতাম। আর এটাতে আমি যখন আইএলটিএস এর পড়ানো শুরু করছিলাম, তো দেখছি যে স্টুডেন্টদেরকে ইমপ্রুভ করার বেস্ট ওয়ে ছিল যে যে ওয়ার্ড গুলো আমি বুঝতেছি না, ভোকাবুলারির জন্য একটা খাতা বানানো। এই খাতাটা খুবই হেল্প করে, ঠিক আছে। এই এই খাতাটা ছাড়া ইমপ্রুভ করা আসলে ডিফিকাল্ট, কারণ একমাত্র আইএলটিএস এ ভোকাবুলারিটাই সবচেয়ে হেল্প করে। তারপরে রিডিং এর ক্ষেত্রেও সেম, রিডিং এ কোনো ওয়ার্ড না জানলে একটা ভোকাবুলারি মানে নতুন ওয়ার্ডের যে খাতাটা, ওইখানে লিখে রাখা যে এই ওয়ার্ডের মানে কি, কারণ আইএলটিএস এ প্রচুর ওয়ার্ড রিপিট হয়। এভাবে আইএলটিএস এ ভালো করছি আমি। প্রথম দিকে আমার ভালো আসতেছিল না, পরে ভোকাবুলারি নোট ইউজ করে ভালো আসছে। তো আর রাইটিং এর জন্য কিছু চ্যানেল ফলো করছিলাম ইউটিউবের, সরি, তো আইএলটিএস আপ, ওইটা ছিল রাইটিং এর জন্য খুবই ভালো। এখানে 7টা ভিডিও আছে মেবি, কিন্তু সবগুলা ভিডিও খুবই ভালো কোয়ালিটির। তারপরে হলো রেচেল মিশেলের বই, এটা ছাড়াও আছে আবার আইএলটিএস অ্যাডভান্টেজ। ওরা সবগুলা টপিক খুব ভালোভাবে কভার করে, যে উইকনেস কোন কোন, যেমন ম্যাপ কোশ্চেন ওইগুলো কিভাবে আনসার করা লাগবে, সবগুলো ওরা ভালোভাবে করে। তো যে কোনো টপিকের নাম দিয়ে আইএলটিএস অ্যাডভান্টেজ চ্যানেল সার্চ দিলে ওরা ভালো করে এক্সপ্লেন করে দিত যে এই সমস্যাটা বা এই টাইপের কোশ্চেন কিভাবে আনসার করতে হয়। আইএলস অনেকে মনে করে যে ইংলিশ কেমন পারি ওইটার পরীক্ষা না, আইএলস হলো টেকনিকের পরীক্ষা। তুমি টেকনিক যত ভালো পারো তত ভালো স্কোর আসবে, ঠিক আছে। তারপরে হলো আর সাইমন আইএলটিএস রাইটিং এর জন্য অনেক ভালো। ওটা করার পরে আমার মনে হয়েছে যে আমি অনেক ভালোভাবে পারছি আর কি আইএলটিএস এর। কারণ কি, যখন 2-3 ঘন্টা রিডিং রাইটিং লিসেনিং দেওয়ার পরে রাইটিং এর যাই, তখন মাথা আর কাজ করে না, ঠিক আছে। সাইমন খুবই সহজে বলে দেয় যে তোমার ওইখানে থিঙ্কিং করার দরকার নাই, তুমি একটা অটোমেটেড প্রসেস বানায় নাও যেটা তোমাকে ইজিলি করবে। হ্যাঁ, আর স্পিকিং এর জন্য হলো মাক্কারের বই। ওইখানে ওটার জন্য আমি একটা নোট খাতা বানাইছিলাম, যে বিভিন্ন টপিক লিখতাম, তারপরে পরীক্ষার মতো 2 মিনিটে কিছু বুলেট পয়েন্ট লিখতাম, যেন স্পিকিং এ গিয়ে তোতলানো না লাগে। তো ওইটা আমাকে খুবই হেল্প করছে যে টপিক গুলা ওইখানে গিয়ে আমার চিন্তা করতে হয় না, যে কোশ্চেন করতেছে আমি সাথে সাথে আনসার দিতে পারতেছি। এই তো 2টা বই থাকলেই, মানে ভোকাবুলারি নোটস আর মার্কারের জন্য বিভিন্ন টপিকের নোটস, এই 2টা বই থাকলে আইএলটিএস অনেক সহজ হয়ে যায় এবং ইমপ্রুভ করা যায় অনেক সহজে, ঠিক আছে। জি ভাই। তো প্রথমে তো আমি জিআরই দিছিলাম, তো খুবই কনফিডেন্ট ছিলাম যে আইএলটিএস তো সহজ হবে। তো এই জন্য আমার আবার দেয়া লাগছে। প্রথমবার আমার 7.5 আসছে, কিন্তু আমাকে সামহাউ ব্রিটিশ কাউন্সিল আমাকে স্পিকিং এ দিছে হলো 6। এখন রিকোয়ারমেন্টে তো অ্যাটলিস্ট 6.5 থাকা ভালো। তো আমি এরপরে সাথে সাথে আবার আইডিবি তে রেজিস্টার করি। তো এরপরে আলহামদুলিল্লাহ আমার 8 আসছে আইএলটিএস আর কি। তারপরে জিআরই। জিআরই হলো, এটা গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। এটা ভাই একটা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই আইএলটিএস স্কোর কি ভাই এডমিশন ক্ষেত্রে কোনো হেল্প করে, বা এডমিশনের বা ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে হেল্প করে, নাকি এটা শুধু একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট? আহ, আসলে তোমার প্রোফাইলটা জাজ করে হলো ওভারঅল। হ্যাঁ, এমন না যে ধরো আইএলটিএস এর 9 পাইছো বাট অন্যান্য গুলাতে তুমি একটু উইক, তোমাকে স্কলারশিপের জন্য কনসিডার করবে। ব্যাপারটা হলো যে তোমার সবকিছু মিলায়া ওরা একটা জেনারেল আইডিয়া নেয় যে তুমি স্টুডেন্ট হিসেবে কেমন বা তোমার পড়ার আগ্রহ আছে নাকি, ঠিক আছে। বাট কিছু ইউনিভার্সিটির মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, যে এই মিনিমাম রিকোয়ারমেন্টে তোমার ফুলফিল করা লাগবে, না হলে তুমি পাবা না। তারপরে আমার আইএলটিএস এক্সাম আবার দেওয়ার কারণ ছিল কি, যে তোমার 6.5 পাইলে তোমাকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দেয়া লাগবে। এটা কারণ তোমার তো ক্লাস নিতে হবে, তুমি ইংলিশে কথা বলতে পারো,
এটা ওদেরকে দেখাইতে হবে। এই জন্য হলো 6.5 একটা স্ট্যান্ডার্ড ধরে আর কি, এর কমে হলে পাওয়াটা ডিফিকাল্ট, ওরা কনসিডার করতে চায় না। তো আমি চান্স নিতে চাই না, এই জন্য সাথে সাথে আবার এক্সামটা দিছিলাম আর কি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো জিআরই হলো সব ইউনিভার্সিটির দরকার হয় না। জিআরই হলো ওই যে রিকোয়ারমেন্ট আমরা দেখছিলাম না ইউনিভার্সিটি সার্চে, ওইখানে দেখা কিছু ইউনিভার্সিটি বলে রিকমেন্ডেড। রিকমেন্ডেড মানে হলো দরকার আছে, মানে ওরা চায় যে তুমি জিআরই দিছো। রিকমেন্ডেড কেন লেখা থাকে, কিছু স্টুডেন্ট থাকে যে খুবই এক্সেপশনাল, ওরা প্রোফাইল দেখলেই বুঝে যে এটা স্টুডেন্টটা খুবই ভালো স্টুডেন্ট, তো ওরা জিআরই না দিলেও ওদেরকে নেয়। এই জন্য ওরা ওয়েবসাইটে লেখা থাকে জিআরই রিকমেন্ডেড, বাট জেনারেল স্টুডেন্টের জন্য জিআরই রিকমেন্ডেড মানে জিআরই লাগবে। রিকোয়ারমেন্ট কেমন? আহ, আচ্ছা, রিকোয়ারমেন্টের আগে আমি দেখাই জিআরইতে কি কি থাকে। এটা একটা জেনারেল গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, এটা ওয়ার্ল্ড রেকগনাইজড একটা এক্সামিনেশন, গ্রাজুয়েটরা দেয়। এখানে মূলত দুইটা পার্ট থাকে, বাট বলে তিনটা। ডান পাশে দেখা যাচ্ছে যে অ্যানালিটিক্যাল রাইটিং, তারপরে হলো ভার্বাল রিজনিং, কোয়ান্টিটেটিভ রিজনিং। ভার্বাল রিজনিং কিছুই না, শুধু ফিল ইন দা গ্যাপস, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, ইংলিশই, নর্মাল ইংলিশ, কোনো কঠিন কিছু না। এই যে সময় ডান পাশে দেখা যাচ্ছে, আমি এক্সপ্লেন করলাম না। আর কোয়ান্টিটেটিভ রিজনিং হলো ম্যাথ, 9-10 এর ম্যাথ একটু ঘুরায় পেঁচায় দিবে এই। তো জিআরইতে মোটামুটি 300+ স্কোরকে ভালো ধরা হয়, এখন মনে হয় আর একটু বেশি, কারণ আমি দেওয়ার পরে ফরম্যাটটা একটু চেঞ্জ হয়েছে। আগে 4 ঘন্টার পরীক্ষা ছিল, 2023-এর আগে 4 ঘন্টার পরীক্ষা ছিল, এরপরে 2 ঘন্টার পরীক্ষা করছে। তো এই যে জিআরইর জন্য, এই জন্য আমি বলবো যে 310+ স্কোর ইজ এ ভেরি গুড স্কোর। সব ইউনিভার্সিটি এই স্কোরটা দেখতে চায় না। ইকোনমিক্স এর জন্য খুব একটা দরকার হয় না, বাট যদি কেউ ভালো ইউনিভার্সিটির অ্যাম্বিশন থাকে, আমি বলবো যে জিআরই এক্সামটা দাও, এটা খুবই হেল্পফুল। এটা অন্যান্য স্টুডেন্ট থেকে তোমাকে একটু আলাদা করবে। আর অনেকের কোশ্চেন থাকে যে আমার আইএলস, সরি, আমার সিজিপিএ কম, ভাই আমি কি করব, আমার তো মনে হয় বাইরে হবে না। আমি বলবো যে যদি জিআরই দাও, তোমার সিজিপিএ এর যে ল্যাকিংসটা আছে এটা অনেকাংশে কভার হয়ে যাবে। ঠিক আছে, তো বললাম যেটা, যে ওভারঅল প্রোফাইলটা ওরা জাজ করে। তো তো যখন দেখবে যে তুমি জিআরইতে পাইছো 320, সিজিপি একটু কম, তো ওরা বুঝবে যে স্টুডেন্টের ক্যালিবার আছে, ক্যাপাসিটি আছে, তো ওইটা অনেকটা কভার আপ হয়ে যায় আর কি। তো এই জন্য যাদের সিজিপিএ কম তাদেরকে বলবো একটু ভালো করে পড়ে যেন জিআরইর একটা স্কোর ভালো করে তোলা যায়। তো জিআরইর এই হলো সারাংশ। ভাই আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, আমি গ্রেগমেট সাবস্ক্রিপশন নিয়েছিলাম। তো গ্রেগমেট হলো জিআরইর একটা ওয়েবসাইট, এটা অ্যারাউন্ড আমার সময় ছিল 500 টাকা ছিল মাসে। এই এখানে মোটামুটি সবকিছু একটা কোচিং এর মতো, ভিডিও রেকর্ডেড আছে সাবস্ক্রিপশন নিয়ে এটা। তারপরে হলো তোমার এখন নতুন জিআরইর জন্য কেএমএফ নামে একটা মানে সোর্স আছে, এটা পড়ে গেলে মোটামুটি জিআরইতে 310+ ইজিলি স্কোর করা যায়। ঠিক আছে, এটা হলো ম্যাথের জন্য। আর ভার্বালের জন্য, ভার্বাল মানে হলো ইংলিশের জন্য, ইংলিশের জন্য vocabulary.com একটা ওয়েবসাইট আছে। আমি এখনো জানি না এটা কিভাবে ফ্রি, এটা খুবই ভালো একটা ওয়েবসাইট। ওইখানে এই যে গ্রেগ ম্যাটের 1200 ওয়ার্ড আছে, 1200 মানে 1200 ওয়ার্ড গুলা ওইখানে গিয়ে যখন গ্রুপ করে বানানো হয়, ফ্রিতে প্র্যাকটিস করা যায়। ওরা দেখে যে ওয়ার্ড গুলা, বিভিন্ন কোশ্চেন দিয়ে ওরা টেস্ট করে ওয়ার্ডটা কতটুকু শিখা হয়েছে, নতুন নতুন ওয়ার্ড শিখে খুবই অ্যানোয়িং। এবং জিআরই আমি বলবো আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সাম ছিল, কারণ আমি ইংলিশ জানতাম না। যেটা বলছি যে ইংলিশ আমি জানি, ওইটা দিয়ে আসলে জিআরইর ইয়া না, যথেষ্ট না আর কি। তো জিআরইতে প্রায় আমার 2000-এর মতো নতুন ওয়ার্ড শিখতে হয়েছিল। তো এই vocabulary.com এ খুব ইজিলি নতুন ওয়ার্ড শেখা যায় আর কি, যে আমি নতুন ওয়ার্ড কতটুক পারলাম ওইটা ইজিলি দেখা যায়। তো আমি বলবো যে যদি জিআরই প্রিপারেশন নিচ্ছ তাহলে vocabulary.com-টা ইউজ করিও, খুবই হেল্পফুল। আর গ্রেগমেট সাবস্ক্রিপশন, ওর উপরে জিআরই কেউ নাই, ইট ইজ আ মাস্ট। আর এখানে প্লাস ওল্ড ওয়েবসাইট লেখা আছে, ওল্ড ওয়েবসাইট ছিল আগের, ওর একটা পুরানো ওয়েবসাইট ছিল, গ্রেগমেট ওল্ড ওয়েবসাইট লিখে সার্চ দিলেই আসবে। ওইখানে রিকমেন্ডেড রিসোর্স আছে, ফ্রিতে আগে অনেক কিছু দিয়ে রাখতো, তো চাইলে সাবস্ক্রিপশন নেওয়ার আগে ওল্ড ওয়েবসাইটে ঘুরে আসতে পারো, ফ্রি জিনিসগুলো দেখে আসতে পারো, ওইটা দিয়েও মোটামুটি জিআরইর
প্রিপারেশন নেওয়া যায়, বাট ভালো প্রিপারেশনের জন্য আমি বলবো ক্রেগমেট সাবস্ক্রিপশন ইজ এ মাস্ট। ঠিক আছে? ভাই জিআর এর জন্য কত মাস প্রিপারেশন নিতে হয় বা এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে? হ্যাঁ হ্যাঁ, জিআর এর জন্য স্ট্যান্ডার্ড ধরো 3 মাস, বাট আমি নিছিলাম অ্যারাউন্ড 4 মাসের প্রিপারেশন। হ্যাঁ, আহ, যদি কেউ মনে করে থাকে যে আমি ট্যালেন্টের জোরে একটু আসছি, মোটেও না, পুরা ফালতু কথা। ঠিক আছে, আমি হয়তোবা স্ট্যান্ডার্ড থেকে বেশি টাইম নিয়ে বেশি ট্রাই করে একটু আসছি। হ্যাঁ, আমি নিজেকে বিলো এভারেজ চিন্তা করি, তাইলে অ্যাটলিস্ট কাজ করে যেন একটু কভার আপ করা যায়। ঠিক ভাই আছে? আমরা সবাই এরকম। হ্যাঁ, আমি ওইটাই এই জন্যই বলি যে অনেকে আছে যে, আমার এক ফ্রেন্ড ছিল, সে 21 দিন পরে 321 পাইছে। ঠিক আছে, ও বুয়েটের স্টুডেন্ট, ওইটা তো ধরো এক্সেপশন, আর এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। আর করে ওদের কোনটা হেল্প হবে সেটি আর কি। ঠিক আছে, 300 আছে। তো এরপরে হলো স্টেটমেন্ট অফ পারপাস। তো স্টেটমেন্ট অফ পারপাসের অনেকগুলা নাম আছে। এটাকে এসওপি বলে, এলওআর বলে, এলওআই বলে, লেটার অফ ইন্টেন্ট। মূল কথা হলো যে তুমি কেন পড়তে বাইরে আসতেছো। তো সবাই বলে যে ইয়া করতে পারো। আচ্ছা সবার আচ্ছা সবাই বলে যে তুমি কেন বাইরে পড়তে আসতেছো, বা জেনারেল কথাবার্তা, আমি বাইরে হায়ার স্টাডিজ এর জন্য আসতেছি, এটা কমন ব্যাপার। আমার ক্ষেত্রে যেটা আলাদা ছিল সেটা আমি বলবো যে একটা স্টোরির মতো বানাইছিলাম যে হ্যাঁ, আমি ছোটবেলা থেকে ইকোনমিক্সে ইন্টারেস্টেড ছিলাম, এই জন্য আমি লাইফে এই কাজ করছি, আলটিমেটলি ইউনিভার্সিটি ডিগ্রিটাও চুজ করছি। ঠিক আছে? তো এভাবে যদি একটা স্টোরি বানানো যায়, আমি বলতেছি না যে একবারে গল্প বানানোর জন্য, নিজের কথাগুলাকে একটা মানে সিকুয়েন্সিয়ালি বলা, যে আমি প্রথমে এই বিষয়ে আমার ইকোনমিক্স এর ইন্টারেস্টিং মনে হয়েছে, ওইটার জন্য আমি ব্যাচেলার ডিগ্রি এটা চুজ করছি, সাথে আমি কিছু কিছু রিসার্চ কাজ করছি। হ্যাঁ, এরপরে আমি যখন বাইরে পড়তে আসতেছিলাম, তারপরে দেখলাম যে বাইরের ইউনিভার্সিটি গুলার মধ্যে, এই ইউনিভার্সিটির মধ্যে ভালো ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি ভালো, রিসার্চ টপিক গুলো আমার সাথে মিলে, এই জন্য আমি ইউনিভার্সিটিতে পড়তে আসছি। আর পড়ে শেষ করে কি করব, আমি আমি আবার দেশে যাব, এটা মানে বলা লাগে, নাইলে তোমাকে ইয়া দিবে না। পড়ে শেষ করে বলতে হয় আর কি যে আমি ফ্যাকাল্টি হব, বা এম ইন লাইফ বলা লাগে। আর শেষে তুমি এন্ডিং বলা লাগে, যে সামারি, যে পুরা একটা সামারি। আমার এসওপির জন্য আমার 19 দিন লাগছে। ঠিক আছে? তো আমি বলবো এসওপি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। পড়াশোনা সবাই করে, এসওপি অন্যদের থেকে আলাদা বানায়। ঠিক আছে? তো এসওপি তে এটা হলো কাজের। তারপরে হলো রিভিউ। রিভিউ মানে হলো তুমি তো লেখা শেষ করছো 19 দিনে, নিজে নিজে রিভিউ করার কোনো দরকার নাই। এটা অন্তত 2টা সিনিয়র দিয়ে যারা বাইরে আছে এটা রিভিউ করায় নিবা। কারণ হলো এসওপি খুবই খুবই ইম্পর্টেন্ট। নিজে লিখলে মনে হয় যে ভাই আমি অনেক ভালো লিখছি, কিন্তু যখন রিভিউ করে তখন ফিডব্যাকটা বা আরেকজন মানুষের কাছে কেমন শুনতে লাগতেছে, এটা খুবই হেল্পফুল। আমি বলবো যে অন্তত 2জন, যদি পসিবল হয় 3জন 4জন দিয়ে, সিনিয়র দিয়ে রিভিউ করানো, যে ভাই আমার এসওপিটা কেমন হয়েছে, রিচ আউট করা। আর একটা কথা হলো ইউজ অফ এআই। এআই দিয়ে লিখলে অনেক সুন্দর লাগে, গল্প অনেক সুন্দর লাগে, কিন্তু ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশনে পড়াচ্ছে ওরা তো জানে যে স্টুডেন্টদের ইংলিশ লেখা বা কথা লেখা কেমন হয়। আমি বলবো যে এআই দিয়ে যেন না লিখো। হ্যাঁ, নিজে কথাগুলো লিখবা, যে আমার গল্পটা কিরকম হবে, বারবার লিখবা, বারবার লিখবা, পড়তে থাকবা, শুনতে কেমন লাগতেছে। তো এরপরে গিয়ে এআই একবারে যে ইউজ করা যাবে না তা না। তুমি হয়তো একটা ওয়ার্ড তোমার মাথায় আসতেছে কিন্তু তুমি ইংলিশে বলতে পারতেছো না, বা একটা ওয়ার্ডকে রিফ্রেশ করে চেঞ্জ করে কেমনে বলা যায় সুন্দর করে, ওইটা এআই লিখে দিতে পারে। কিন্তু নিজের গল্পটা অন্তত নিজে লিখিও। ঠিক আছে? ওটা বোঝা যায়। তুমি যতই মনে করো যে ভাই এআই কে আমি বলতেছি একবারে হিউম্যানের মতো করে লিখে দাও, এআই পারবে, না, হয় না। তুমি নিজে লিখিও, পুরাটা লিখে অন্তত রিভিউ করার আগেই তুমি ওয়ার্ড গুলা দেখাইতে পারো এআই কে, যে আমাকে এই লাইনটা কিভাবে লিখতে হয়, একটা সিঙ্গেল লাইন
পুরাটা দিলে এআই এর একটা আলাদা টোন চলে আসে, ঠিক আছে? এটাকে রিফ্রেশ করে দাও বা এটা 3-4 ভাবে লিখে দাও, এই কথাটাকে আমি 3-4 ভাবে কিভাবে বলতে পারি, ওইখান থেকে একটা লাইন নিয়ে আসো, নিজের কথাটা বলো। কিন্তু এআই কে দিয়ে লেখাইলে একটা জেনারিক লেখা হয়ে যায়, এটা তোমাকে রিফ্লেক্ট করবে না। তো এসওপি তে এটা বলবো যে খুবই ইম্পর্টেন্ট। আমার সময় আমি কুইলবট ইউজ করছিলাম, যে একটা লাইন দিতাম, ও আমাকে ইংলিশে ওইটা ডিফারেন্ট ভাবে কিভাবে বলা যায় ওইটা লিখে দিত, ঠিক আছে? তো এই হলো। রাহিন, কোনো কোশ্চেন আছে? না, না ভাই। আচ্ছা, এই হলো আমাদের 4টার গেল, যে আইএলটিএস, জিআরই, ইউনিভার্সিটি সার্চ। এবারে রাইটিং স্যাম্পল। রাইটিং স্যাম্পল হলো মেইনলি পিএইচডি তে দেখতে চায় যে তুমি কি কি করছো, বা কোনো যদি তোমার পেপার টেপার থাকে, রিসার্চ পেপার, টার্ম পেপার, প্রজেক্ট, এটা রেয়ারলি চায়, আমার ক্ষেত্রে লাগে নাই। কিন্তু এটা যদি কারো রিসার্চ পেপার থাকে, এটাও একটা অ্যাডমিশন রিকোয়ারমেন্টের পরে আর কি। এই আর এই যে ভিসা অ্যাপ্লাই, তো ভিসা অ্যাপ্লাই হলো সবচেয়ে টেনশনের কাজ, খুবই ডিফিকাল্ট। সবগুলো ডকুমেন্টস রেডি করে ভিসা অ্যাপ্লাই করা। আমি ইউএস এর জন্য সবকিছু নিজে নিজে প্রিপেয়ার করছি। কানাডার ক্ষেত্রে আমার একটু অ্যাডভাইস লাগছে, আমি অ্যাডভাইস নিছিলাম, কারণ কানাডা খুবই ডিফিকাল্ট প্রসেস। দুনিয়ার এমন কোনো ডকুমেন্টস নাই যেটা ইয়া হয় নাই, ঠিক আছে? আহ, আর এই যে তারপর কি কি ডকুমেন্টস লাগবে, প্রভিশনাল সার্টিফিকেট। প্রভিশনাল সার্টিফিকেট মানে হলো নর্মাল যে সার্টিফিকেট, ওইটার নামই প্রভিশনাল সার্টিফিকেট। আর মেইন সার্টিফিকেট যেটা, এটা ইউনিভার্সিটি থেকে নর্মালি তোলা যায় না এর আগে, কনভোকেশনের আগে। তো এই জন্য প্রভিশনাল সার্টিফিকেট দিয়েই দুনিয়ার সব কাজ চলে। তো এই সার্টিফিকেট তোলার জন্য আমাদের অনেক দৌড়াদৌড়ি করা লাগছে। হ্যাঁ, এটা তো আমাদের রেজিস্ট্রার অফিসে যাইতেই হবে, জুতা খাওয়া হয়ে যাবে, এটা ছাড়া ওরা দিবে না। তারপরে হলো এটা তোলা লাগবে ওইখান থেকে। তারপর ট্রান্সক্রিপ্ট এন্ড গ্রেডশিট। ট্রান্সক্রিপ্ট গ্রেডশিটে কি থাকে, আমার রেজাল্ট গুলা থাকে। বাইরে ট্রান্সক্রিপ্ট মানে গ্রেডশিট পুরাটা একসাথে থাকে। আমি এই জিনিস জানতাম না, এটার জন্য আমি একটা ইউনিভার্সিটিতে, যেখানে মনে করছি শিওর হয়ে যাবে, ওইখানে হয় নাই, কারণ আমি জানতাম না। ওখানে জাস্ট ট্রান্সক্রিপ্ট পাঠাইছি, গ্রেডশিট পাঠাই নাই, ঠিক আছে? তো ওরা আর কিছু বলে নাই, ওরা আমাকে রিজেক্ট করে দিছে, আমার অ্যাপ্লিকেশনের টাকাটা চলে গেল। যাই হোক, ভাই, দুইটাকে আলাদা আলাদা ভাবে তোলা লাগবে? হ্যাঁ, আমাদের ইয়াতে আলাদা আলাদা ভাবেই দেয়, কিন্তু এটা আসলে একই জিনিস। বাইরে ওটা একই জিনিসে কাউন্ট করে, ঠিক আছে? আমি জানতাম না জিনিসটা, এই জন্য হলো আমার একটা অপরচুনিটি মিস হয়েছে। তারপর হলো পাসপোর্ট। আইএলটিএস পরীক্ষা দিতে হলে পাসপোর্ট লাগবে। তো সবাইকে বলবো যে এখন থেকেই পাসপোর্টটা যেন বানায় রাখা হয়। পাসপোর্টের জন্য পরে দৌড়াদৌড়ি করা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে হলো ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি কার্ড হলো বাইরে যে বিভিন্ন পরীক্ষা দিবা, এগুলোর জন্য ইউএসডি তে পে করা লাগে বিভিন্ন কোর্স। যেমন আমি বললাম যে গ্রেগমেটের সাবস্ক্রিপশন, ওই পেমেন্টটা করার জন্য ডুয়েল কারেন্সি কার্ড লাগে। তারপরে জিআরই পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য ডুয়েল কারেন্সি কার্ড লাগে। আমি ডাচ বাংলা ব্যাংকে করাইছিলাম, স্টুডেন্টদের জন্য ওরা অপরচুনিটি রাখছিল। তো ডুয়াল কারেন্সি কার্ড হলো ইউএস আর বাংলাদেশের কারেন্সি দুটোটা একসাথে করা যায়। তো আমি বলবো যে এখন থেকে যদি কোনো কিছু করার থাকে, ডুয়াল কারেন্সি কার্ড আর পাসপোর্ট, এই দুইটা যেন মেইনলি এখন থেকে করে ফেলা হয়, লাস্ট মোমেন্টের জন্য না রাখা হয়, তাহলে অনেক দৌড়াদৌড়ি হয়ে যায়। আর আইএলটিএস এর কথা অলরেডি বলছি, এটা লাগবেই। আর ইউএস এর এবারে ভিসা অ্যাপ্লাই এর প্রসেস কি, তো ইউএসএ তে প্রথমে এই যে সবগুলা অ্যাডমিশন রিকোয়ারমেন্ট নিয়ে অ্যাপ্লাই করলাম, করার পর ওরা আমাকে একসেপ্ট করলো, আমি পড়তে যাব। ওদের ইউনিভার্সিটি ডকুমেন্টস পাঠাবে, ওই ডকুমেন্টস দিয়ে আমি এবারে ইউএস কনসুলেট, ইউএস এমবাসিতে ইন্টারভিউর জন্য সাবমিট করব। ওইখানে ইউএস এর প্রসেস হলো ইন্টারভিউতে দেয়া লাগে। তো ওইখানে একজন ভিসা অফিসার জিজ্ঞেস করবে যে কেন পড়তে যাচ্ছ, তোমার ইন্টারেস্ট কি, রিসার্চ কি। তো ওইভাবে ফান্ডিং কেমন সবকিছু একটা রিভিউ করবে। যদি ওর ভাল লাগে, ওরা ভিসা বলবে যে কংগ্রেচুলেশনস, হিয়ার ইজ ইউর মানে অ্যাকসেপ্টেন্স। তোমার পাসপোর্ট রেখে দিবে, পাসপোর্ট রেখে দিয়ে বলবে যে এটা পরে ভিএফএস অফিস থেকে কালেক্ট করে নিবে তোমার পাসপোর্ট, ওইখানে ভিসা লেগে আসবে। এটা হলো ইউএস এর প্রসেস। তো ইউএস এর প্রসেসটা খুবই সিম্পল,
হ্যাঁ, অ্যাপ্লাই করাও খুবই ইজি। যাদের বলবো যে একটু মানে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন আছে, ফাইন্যান্সিয়ালি একটু দুর্বল, আমি জাস্ট জেনারেল নলেজের জন্য বলতেছি, কারো বলতেছি না, তাদের জন্য ইউএস এর প্রসেসটা খুবই সহজ। হ্যাঁ, আমার পুরো প্রসেসে গেছিল 65,000 টাকা, এবং আমি পুরো প্রসেসটা নিজে করছি, জাস্ট ইউটিউব ঘুরে পুরো প্রসেসটা জানা যায়, এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ঝামেলা নেই। এবার আসো কানাডা, যত ধরনের ঝামেলা আছে সবগুলো ওরা ওদের প্রসেসে নিয়ে আসছে, ঠিক আছে। তো ওদের এখানে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, পৌরসভা সার্টিফিকেট লাগবে, ওদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট লাগবে, ভিসার জন্য আলাদা স্টেটমেন্ট অফ পারপাস লাগবে। এটা হলো সবকিছু পেপারে থাকা লাগবে, ডকুমেন্টস। তারপরে টাকা পয়সা দেখানো লাগবে। টাকা পয়সা দেখানোর যে প্রসেসটা, আমি এটা পরে আরো ডিটেলসে বলবো। তারপরে ব্যাংকে টাকা থাকা লাগবে। তো ইউএসএ তে এত ব্যাংকে টাকা থাকা লাগবে না, ওরা দেখবে যে স্কলারশিপ কি পরিমাণ পাইছে। আনলেস কেউ কোটিপতির ছেলে হয়, শিল্পপতির ছেলে হয়, তাইলে দেখাইতে পারে যে আমি সেলফ ফান্ডে নিজের টাকা দিয়ে পড়তে যাব, এবং আমার বাবার অনেক টাকা আছে, ঠিক আছে। তাইলে ওরা ভিসা অফিসার মোটামুটি একসেপ্ট করে। কিন্তু নর্মাল যে প্রসেসটা নর্মাল স্টুডেন্টের জন্য, ওরা ইউনিভার্সিটি থেকে ফান্ডিং পায়, এবং ওই ফান্ডিংটা দেখায় যখন ভিসা অফিসারকে ইন্টারভিউতে, ওইটা হলো ভিসা অফিসার এবার একসেপ্ট করে অথবা না করে, ঠিক আছে। জি ভাই। আর কানাডার প্রসেস হলো, এটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশনের মতো, যে সব ডকুমেন্টস রেডি করে একটা ওয়েবসাইটে সাবমিট করা, ওরা রিভিউ করে বলবে ভিসা হয়েছে কি হয় নাই। হ্যাঁ, ইউএসএ তে সাথে সাথে জানা যায়, ইন্টারভিউ যেদিন ওই দিনই বলে দিবে তোমার ভিসা হয়েছে অথবা হয় নাই। আর কানাডাতে হলো এরকম 1 মাস 2 মাস ওয়েট করা লাগে, যে জানার জন্য যে ভিসা কি হয়েছে কি হয় নাই, ঠিক আছে। তো ওকে, আচ্ছা ভাই, একটা কোশ্চেন করবো। ভাই ভাই একটা কোশ্চেন ছিল। কোয়েকশন পর্বটা আমরা আচ্ছা, আচ্ছা। শেষে নিতেছি। হ্যাঁ, আমরা পরে রাখলে মনে হয় ভালো হয়, জি ভাই। কারণ আমি বলে গেলে পরে আমি পুরো সেকশন রাখছি, যত ধরনের কোশ্চেন, সবার কোশ্চেন আমি আনসার করবো, ওই জন্য অনেক টাইম নিয়েই আমি আসছি আজকে। তো সরি, এখন নিতে পারতেছি না। আগেও একটা আপু মনে হয় কোশ্চেন করছিল, সরি। আচ্ছা, যাই হোক, এরপরে টাইমলাইন। টাইমলাইনটা কি, এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে যে ভাই আসলে টাইমলাইনটা তো জানি না। তো ফোর্থ ইয়ারে যারা পড়তেছো, তাদের কোশ্চেন যে থাকে, ফোর্থ ইয়ারে কি অ্যাপ্লাই করা যায় নাকি? হ্যাঁ, ফোর্থ ইয়ারের অ্যাপ্লাই দিয়েও হয়, কারণ ভিসা যে হইতে প্রায় 1 বছরের মতো সময় লাগে। তো যারা ফোর্থ ইয়ারে অ্যাপ্লাই করে, যাওয়ার আগ পর্যন্ত তাদের ওই যে সার্টিফিকেটটা চলে আসে, তো তারাও সিলেক্টেড হয়। এবং আমাদের ডিপার্টমেন্টেরই অনেকে আছে, অনেকে না, একজনকে আমি চিনি যে ফোর্থ ইয়ারে অ্যাপ্লাই করে বাইরে পড়তে গেছে, এবং এখন পড়তেছে, পিএইচডি করতেছে, ঠিক আছে। তারপরে বাইরের পড়াশোনা মোটামুটি 3টা সেশনে হয়, ঠিক আছে। একটা হলো ফল সেশন, যেটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 4 মাস, আর একটা উইন্টার সেশন, যেটা জানুয়ারি থেকে এপ্রিল 4 মাস, আর সামার সেশন মে থেকে অগাস্ট সেশন। তো ওদের মূলত পড়াশোনা হয় সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। যেহেতু বরফের দেশ, ওরা সামারটাকে খুব এনজয় করে, সামারে ওরা ঘুরতে যায়, পড়াশোনা তেমন করে না। তো ওই টাইমটাতে স্কুল কলেজ সব বন্ধ থাকে, এবং ইউনিভার্সিটিতেও পড়াশোনা একবারে নাই বললেই চলে। হ্যাঁ, তো ওই টার্মে স্কলারশিপ পাওয়া সবচেয়ে ডিফিকাল্ট, কারণ পড়াশোনাই হয় না, ওরা স্কলারশিপ কেন দিবে, ঠিক আছে। সবচেয়ে বেশি স্কলারশিপ কোথায় দেওয়া হয়? ফল সেশনে। ফল সেশন হলো সেপ্টেম্বর থেকে, কারণ তখন ওদের স্কুল কলেজ, এখানে সব স্কুল কলেজে পড়াশোনা সব শুরু হয় সেপ্টেম্বর সেশন থেকে। এটাকে সেপ্টেম্বর সেশন বলা হয়, ফল সেশন বলা হয়, যে এই 4 মাসেই ওদের সবচেয়ে বেশি ফেভারেবল আর কি স্কলারশিপের জন্য। তো কিভাবে টাইম লাইনটা, তাইলে আমি ফল সেশনে, যদি আমি 2027 সালে এখন যদি আমি ডিসিশন নিই যে আমি বাইরে পড়তে যাব, তাইলে আমি বাইরে কিভাবে প্রিপারেশন নিব। তো জিআরইর জন্য এখন আমি জুলাইয়ে 26 চলতেছে, 3 মাস আমি জিআরইর জন্য পড়া শুরু করব। এটা স্টেজ 1, এটা হলো ডিপ্রেশন। স্টেজ 1 এর নাম হলো ডিপ্রেশন। এখানে সব ডিপ্রেশন লাগবে, পড়াশোনা ভালো লাগবে না, পড়াশোনা ছাড়া জীবনে সবকিছু ভালো লাগবে, ঠিক আছে। তো ডিপ্রেশন সেশন স্টেজের পরে এই 3 মাস গেল। ওই 3 মাসে আবার জিআরই রেজাল্ট সাথে সাথে, কম্পিউটারে তো পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেজাল্টটা দেখা যায়, ওইটা আবার 13 দিনের মধ্যে চলে আসে। আনঅফিসিয়াল স্কোর
অফিসিয়ালটা 13 দিনে আসে, আনঅফিসিয়ালটা সাথে সাথে দেখা যায়, ঠিক আছে। তারপরে আইএলটিএস এবারে সেপ্টেম্বর মাস শেষ আমার। আইএলটিএস এর প্রিপারেশন নিব আমি 2 মাস। যদিও যারা জিআরই অপশনাল দিতে চাও অথবা চাও না, না দিলে অক্টোবর থেকে শুরু করতে পারো, এর আগেও করতে পারো, বাট জেনারেল টাইমলাইন বলতেছি আর কি। তো জিআরই দিলে আইএলস 1 মাস লাগবে, আর জিআরই না দিলে আইএলস 2 মাস লাগবে। হ্যাঁ, ভাই, 2 মাসের প্রিপারেশন। একবার কিছু জিআরই বলছো? পরীক্ষা দিলে এটার মেয়াদ কয় বছর থাকে? 5 বছর। আর আইএলস এর মেয়াদ 2 বছর। তো এই যে ধরো নভেম্বরের মধ্যে তোমার আইএলস, হ্যাঁ আর কোন কোশ্চেন? জি না ভাই। হ্যাঁ আচ্ছা। তো এই যে নভেম্বরের মধ্যে তোমার হাতে তোমার জিআরই স্কোর আছে, আইএলস স্কোর আছে, তোমার ওই যে আইএলস এর রেজাল্ট আসতে মনে হয় এখন 5-7 দিন লাগে। এর মধ্যে দৌড়াদৌড়ি করে তুমি তোমার প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে নিলা, বাকি সব ডকুমেন্টস তোমার রেডি। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে 2026-এর ডিসেম্বরের 15 তারিখের মধ্যে মোটামুটি সব ইউনিভার্সিটির ডেডলাইন শেষ, ম্যাক্সিমাম, সব না ম্যাক্সিমাম। অনেক ইউনিভার্সিটির আগে হয় পরে হয়। ওই যে প্রথমে দেখাইলাম যে কোন ইউনিভার্সিটির ডেডলাইন কখন, ওইটা লিখে রাখলে সুবিধা হয় আর কি, যে আমি দেখতে পারতেছি কোন ইউনিভার্সিটি কখন শেষ হচ্ছে, এটা খুবই হেল্পফুল। এরপরে হলো তোমার স্টেজ 2, স্টেজ ফ্রাস্ট্রেশন। হ্যাঁ, ডিপ্রেশন স্টেজের পরে এবার আসছে ফ্রাস্ট্রেশন স্টেজ। ওয়েট করবা তুমি জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত, 4 মাস ধরে, যে সবগুলো ইউনিভার্সিটির রেজাল্ট আসার জন্য। কোন ইউনিভার্সিটি জানুয়ারির 15 তারিখে দিয়ে দেয়, কোন ইউনিভার্সিটি এপ্রিলের মধ্যে, মোটামুটি সব ইউনিভার্সিটির রেজাল্ট জানা যায়। তুমি কি ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হইছো নাকি হও নাই। এই হলো ধরো তুমি যদি 2027 সালে পড়তে যাইতে চাও, এই এপ্রিল পর্যন্ত ওয়েট করা লাগবে। এরপরে কংগ্রেচুলেশন, তুমি অ্যাকসেপ্টেড হইছো ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি থেকে তোমাকে ডকুমেন্টস পাঠাইছে। এরপরে তুমি করবা ভিসা অ্যাপ্লাই। ভিসা অ্যাপ্লাই কখন করবা? মে আর জুন মাসে। মে থেকে জুনের মধ্যে তুমি যত আগে করবা তত ভালো, তত আগে ভিসা আসবে, কিন্তু মে থেকে জুনের মধ্যে ভিসা অ্যাপ্লাই করা লাগবে। হ্যাঁ, তো ভিসা অ্যাপ্লাই করার পরে জুন মাসে ধরো বুঝলা যে তুমি হয়ে গেছে, তোমার ভিসা হয়ে গেছে। এরপর তুমি প্লেন টিকিট করবা। ধরো জুলাই মাসে তুমি প্লেনের টিকিট করে ফেলবা, যে কোন যেখানে যাইতে চাও প্লেন টিকিট বুকিং করে ফেলবা। পরে অগাস্ট মাসে, মানে সেপ্টেম্বরে যেহেতু শুরু হবে, অগাস্ট মাসে তুমি প্লেনে ফ্লাই করতে পারবা। 1 মাস আগে ফ্লাই করা যায়, সো অগাস্ট মাসেই সবাই ফ্লাই করে। ঠিক আছে, যে ফ্লাইট নেয়। আমি আমার প্রথম ফ্লাইট ছিল এটাই, যে বাইরে পড়তে আসা, এর আগে প্লেনে উঠি নাই। সো এই হলো জেনারেল টাইমলাইন। তো এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, যে যদি ইউএসএ তে অ্যাপ্লাই করো, ওইখানে যেহেতু ফান্ড দেখানো লাগে না, যে তোমার ব্যাংকে এত টাকা আছে এটা দেখানো লাগে না। ওইখানে কোনো ফাইন্যান্সিয়াল প্রিপারেশনের বিষয়টা নাই, যেটা খুবই ফেভারেবল মনে হয়। হ্যাঁ, আর এর ক্ষেত্রে, কানাডার ক্ষেত্রে বা অন্যান্য দেশের ক্ষেত্রে যদি ফান্ড দেখানো লাগে, অনেকে করে কি, এই যে আইএলস পরীক্ষার যে অক্টোবর নভেম্বর মাস আছে, ব্যাংকে টাকা রাখা, মানে টাকাগুলো রেখে দেয়। কেউ আত্মীয় স্বজন থেকে মানে হেল্প নেয়। আমি ওইভাবেই হেল্প নিছিলাম। ঠিক আছে, অন্য পদ্ধতি আছে, এটা খবর নিলে জানতে পারবা যে সিনিয়ররা কেমনে ম্যানেজ করছে। ঠিক আছে, এখানে আর আমি বলতেছি না। তো তারপরে হলো এই এখানে তো তুমি এটা করলা। আরেকটা কোশ্চেন ছিল, আমি ভুলে গেছি, এখান দিয়ে বলার ছিল টাইমলাইন নিয়ে। আচ্ছা, এই যে এখানে 6 মাস টাকা রাখা স্ট্যান্ডার্ড। তো নভেম্বর মাস হলে রেখে দিলাম, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। এপ্রিল মাসে তোমার ব্যাংকে তুমি 6 মাস টাকা রাখছো, তখন ব্যাংক থেকে একটা ডকুমেন্টস দিবে, এটাকে ব্যাংক স্টেটমেন্ট বলে, যে তোমার ব্যাংকে 6 মাস টাকা রাখা আছে। তো ভিসা অ্যাপ্লাই এর ঠিক আগে যেন সব ডকুমেন্টস এখানে গ্যাদার হয়ে যায়। তো এটাও প্রিপারেশনের একটা অংশ, যারা প্রিপারেশন নিচ্ছ বাইরে, টাকাটা এখন রাখা যায়। হ্যাঁ, এবং এক্সপ্লেন করা লাগে যে তুমি টাকাটা কোথা থেকে পাইছো। এই তো, আর সেপ্টেম্বর তোমার বাইরে পড়াশোনা বা তোমার ড্রিম লাইফ শুরু হবে। ওকে, জি। তারপরে তোমার সিজিপিএ লো, কি করবা তাইলে? অপশন 1,
অলরেডি বলে ফেলছি, জিআরই দিতে হবে। জিআরই দিলে তোমার চান্স অনেক বেড়ে যায়। তুমি একটা ভালো স্কোর দিয়ে বেশি সময় নিয়ে, 3 মাস তো স্ট্যান্ডার্ড, তুমি চাইলে তুমি 6 মাস নাও, কিন্তু এই যে জিআরই স্কোরটা যেন ভালো হয়, তাইলে তোমার চান্স অনেক বেড়ে যায়। তারপরে অপশন 2, লাস্ট 4 সেমিস্টার। অনেকে আছে কি, ভাই আমার প্রথম 2 সেমিস্টারের রেজাল্ট তো খারাপ, আমি এখন কি করব? প্রথম 4 সেমিস্টার খারাপ, এখন তো আর কিছু করার নাই না। সিজিপিএ থেকেও বাইরে দেখে যে লাস্ট 4 সেমিস্টারে তোমার রেজাল্ট কেমন। কারণ কি, ওরা লাস্ট 2 বছরের রেজাল্ট দেখতে চায়, এবং এটার উপরে একটা স্টুডেন্টের প্রোফাইলটা বিচার করে। কারণ কি, সবার লাইফ সেম না, সব কিছু উপর নিচু হইতে পারে। লাস্ট 4 সেমিস্টারের রেজাল্ট যদি ভালো হয়, এবং মেইন কোর্স গুলাতে, যেমন ইকোনমিক্স এর যে কোর্স গুলা, যেমন ইকোনোমেট্রিক্স, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স 3-4, এই কোর্স গুলাতে আমি বলবো যে অবশ্যই অবশ্যই ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবা। এই কোর্সগুলো দেখতে চাই যে কোর কোর্সগুলোতে তোমরা কেমন করছো। হ্যাঁ, তো জিআরই দিতে পারো, লাস্ট 4 সেমিস্টারে ধুমায়া নেক্সট সেমিস্টারে কোপায় দিব টাইপ পড়াশোনা করতে পারো এই। আর যদি মনে হয় যে না ভাই, আমি তো 4th ইয়ার প্রায় শেষ, এখন কি করব, তাইলে বলবো যে একটু টাইম নাও, কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স গ্যাদার করো, কিছু রিসার্চ পেপার সাবমিট করো। তাইলে অন্তত যেন দেখাইতে পারো যে তোমার প্রোফাইলে তুমি পড়াশোনাতে হয়তোবা আমার ডিজায়ার্ড রেজাল্ট পাই নাই, কিন্তু আমি ওই টাইমটা রিসার্চে দিছি, আমার রিসার্চ পাবলিশ হয়েছে। কারণ রিসার্চের কোনো টাইম লাইন নাই, তুমি কখন করছো কোনো কোশ্চেন না, তোমার ফাইনাল রেজাল্টটা ম্যাটার করে। তো এই 3টা অপশন আছে, যে যদি আমার সিজিপিএ কমও হয় তাইলে আমি কি করব। ঠিক আছে, এটা দিয়েও কভার আপ করা যাবে। তো আমি যদি বলি, যদি এই 3 জব ছিল, আমি পার্ট টাইম কাজ করছি, যেটা সপ্তাহে 24 ঘন্টা করা যায় কানাডাতে। আর ইউএসএ তে বাইরে কাজ করা যায় না, এই জন্য হলো ইউএস এর ফান্ডিংটা ওরা বেশি দেয়, যেহেতু তুমি কাজ করবে না, তোমার তো চলা লাগবে। কানাডাতে ফান্ডিংটা কম দেয়, এই তো এই জন্য হলো কানাডা একটু ডিফিকাল্ট আর ইউএস একটু সহজ। হ্যাঁ, ইউএসএ তে পড়তে যাওয়া। তারপর আমি এই এই কাজের সাথে আবার জব অ্যাপ্লাইও করছি। আমার প্রোগ্রামের সাথে কোঅপ ছিল, কোঅপ হলো ইন্টার্নের মতো অপশনাল, চাইলে করতে পারো নাও করতে পারো। জবও খোঁজা লাগছে। সো আর ডান পাশে যেটা দেখতেছো, এটা ছিল আমার এই যে ধরো ফেব্রুয়ারি মাসের আমার ডেইলি অ্যাভারেজ। আমার ডেইলি অ্যাভারেজ ছিল দেখো 11,000 স্টেপ আমার ডেইলি অ্যাভারেজ। হ্যাঁ, প্রায় 20,000ও ছিল কিছু কিছু দিন। তো যেদিন কাজ করতাম আমার এখানে এরকম হাঁটা লাগতো আর কি। তো আমি বলবো যে যদি মনে করো যে আমি ট্যালেন্টের জোরে হয়তোবা এই পজিশনে আসছি বা এখন বাইরে পড়তে আসছি, একেবারে ভুল কথা। আমি বলবো যে হ্যাঁ, আমি হার্ডওয়ার্ক দিয়ে আসছি, আমি এই পরিমাণ কাজ করে আসছি। তো প্রত্যেকটা টপিকের উপরে আমি ধরো এসওপি, আইএলটিএস, জিআরই সবগুলো আমি প্রিপারেশন নিজে নিজে নিছি। হ্যাঁ, তো এবং হার্ড ওয়ার্ক করে নিছি। কারো যদি 3 মাস স্ট্যান্ডার্ড বলে, আমি 4 মাস নিছি। আইএলস এ একবার বললে আমি 2 বার দিছি। সবকিছুতে আমি চেষ্টা করছি যে হার্ড ওয়ার্ক করে করছি। আমি এখানে মোটেও যে ট্যালেন্টের জোরে ভাই অনেক ট্যালেন্টেড এমন না। এবং আমার লাস্ট 4 সেমিস্টারে আমি আসলে চেষ্টা করছি যে কিভাবে ভালো করা যায়। এবং পড়াশোনারও কিছু টেকনিক আছে, আমরা যেই ধরো এসএসসি এইচএসসি তে পড়ে আসি, ইউনিভার্সিটিতে এসে অনেকেই কাজে লাগে না। তো ওইটা নিয়েও কিছু জুনিয়রের সাথে কথা হয়েছে, এবং ওই টপিকেও অনেকের হেল্প হয়েছে যে পড়াশোনার কিছু সিম্পল টেকনিক আছে, ইজিলি ভালো স্কোর করা যায় একবারে। আমরা মনে করি যে টপাররা মনে হয় এমন কিছু জানে, যে মনে করে যে ওদের রেজাল্ট এত ভালো কেমনে হয়, খুবই খুবই ইজি, বাট কেউ শেয়ার করে না। ঠিক আছে, ওইটা নিয়ে দেখি কোনোদিন কথা বলা গেলে যাবো, বলবো। তো এই হলো আমার বাইরের লাইফ। বাইরের লাইফে হলো এই পরিমাণ প্রেসার যায়, সবকিছু একসাথে হ্যান্ডেল করা লাগে। আমার এই যে কোর্স, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, ভলেন্টিয়ার জব, পার্ট টাইম জব, আবার জব অ্যাপ্লাইও করা লাগছে। সো এটা হলো লাইফ। হ্যাঁ, এই লাইফটা এক্সপেক্ট করেও লাইফ মনে করিও না যে ইজি হয়ে যাবে। বাইরে আসলে সব ইজি, বাইরে আসলে লাইফ আরো ডিফিকাল্ট হবে। হ্যাঁ, অবশ্যই। আর এখন থেকে কি করবা, এখন থেকে কি করলে তোমাদের প্রিপারেশন ইজিয়ার হবে, যেটা হলো তোমার পাসপোর্ট
অবশ্যই লাগবে, নাহলে আইএলটিএস পরীক্ষা দিতে পারবা না। লিঙ্কডইন অনেকে খুলে রাখে, কেউ ইউজ করে না। না, লিঙ্কডইনের তোমার ফেসবুক ইউজ করা থেকে লিঙ্কডইন বেশি ইউজ করবা। লিঙ্কডইনে আজকে প্রোফাইল না থাকলে আজকেই বানাবা, কারণ লিঙ্কডইনে তুমি যে মানুষগুলোকে মতো হইতে চাও তাদেরকে ফলো করতে পারবা, একটা মোটিভেশন পাবা। আগে থেকে তুমি যখন দেখবা যে আচ্ছা কিছু সিম্পল কোর্স আছে, হয়তো বা আধা ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, ওই কোর্সগুলো যখন তুমি প্রোফাইলে অ্যাড করবা, বাইরের কিন্তু অ্যাপ্লিকেশনে ওরা চায় তোমার কোনো লিঙ্কডইন প্রোফাইল আছে নাকি। ওইটা যদি দেখে যে তুমি রিসার্চ করছো বা তুমি কিছুই করো না, একটা সেমিনারে গিয়ে বসেছিলা, একটা ছবি তুলবা, লিঙ্কডইনে এসে পোস্ট দিয়ে দিবা, দেখবে যে তোমার সেমিনারে ছিলা, কিন্তু দিন শেষে যদি কিছু না করো, হ্যাঁ, তোমার লিঙ্কডইন প্রোফাইল খালি, তুমি কে মানুষ ওটা ওরা বুঝবে না। সো তুমি কি করতেছো সেটা থেকে ইম্পর্টেন্ট তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতেছো। হ্যাঁ, 5 স্টার হোটেলে ভর্তাও অনেক ফ্যান্সি করে দেয়, ঠিক আছে? তো আমি বলবো যে লিঙ্কডইনে দেখবা যে সবাই খুব ফ্যান্সি করে লেখে, তো ভর্তা হইলেও তুমি ফ্যান্সি করে প্রেজেন্ট করবা, যেন মনে হয় যে তুমি অনেক দামি ভর্তা। হ্যাঁ, আমাদের ইয়াতে সবুজ বাংলার মতো ভর্তা না। আচ্ছা, যাই হোক, তারপরে কুকিং। কুকিং অনেকে মনে করে যে ইয়াতে মেয়েদের কাজ, কিন্তু আমি বলবো এটা খুবই ভুল কথা। আমি কুকিং অনেক ভালো মানে পারতাম। কুকিং জানাই লাগবে, নাইলে তোমরা বাঁচবা না। বাইরে এসে কেউ তো এখানে তো খালা নাই যে রান্না করে দিবে, কুকিংটা শিখে নিও। এটা খুবই 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 লাইফ সেভিং একটা জিনিস, এবং যত ভালো পারবা বাইরের লাইফটা ইজি হবে। আর যেটা বললাম, আমার বাইরে আসার প্রিপারেশনটা লাস্ট 1 বছরে শুরু হয় নাই, আগে থেকে আমি মাথায় ছিল বাইরে আসবো, সো এই জিনিসগুলো শিখে রাখবা। ড্রাইভিং ড্রাইভিং হলো, বাইরে রিক্সা নাই। বাইরে যদি দেখো যে কোনো ভাই মনে গাড়ি চালাইতেছে, মানে বুঝবা যে ওনার বাংলাদেশের রিক্সা, ঠিক আছে? ড্রাইভিং করা লাগে, কারণ তোমার বাজার করে আনা লাগে, এখানে এগুলা ক্যারি করা খুবই কঠিন। তো ড্রাইভিংটা শিখে আসবা। চাইলে তোমাদের ড্রাইভিং লাইসেন্সও বানাই রাখতে পারো, এটা খুবই দরকারি একটা জিনিস। বাইরে ড্রাইভিং লাইসেন্স থাকলে অনেক হেল্প হয়। বাইরে আসার আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবা, ড্রাইভিং পারো না পারো লাইসেন্স নিয়ে আসবা। হ্যাঁ, তো এই ড্রাইভিংটা কাজে দিবে। আর ওয়াচিং ইংলিশ মুভিজ দেখবা, তোমার তো খুবই হেল্প হবে। হ্যাঁ, এবারে আসো, আমার লাইফে কি কি এমন ঘটছে যেটা আমার লাইফকে চেঞ্জ করছে। তোমরা যারা আজকে আসছো, আমি বলবো যে ফেসবুকেই দেখে আসছো মোস্ট প্রবাবলি। তো একটা ডকুমেন্টারি দেখবা, এটা আমার লাইফকে মানে জেনুইনলি চেঞ্জ করছে। এটা হলো, নাম হলো দ্য সোশ্যাল ডিলেমা। এটা একটা ডকুমেন্টারি, নেটফ্লিক্সে পাবা বা জোগাড় করে নিও। আমি বলবো যে এটা যদি দেখো তোমার লাইফে 1.5 ঘন্টা, তোমার লাইফ চেঞ্জ হবে। কারণ কি, আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, যে তোমরাও এখানে আসছো সোশ্যাল মিডিয়া ইউজ করেই, ঠিক আছে? কিন্তু তোমার ওরা যারা বানাইছে, যে লিটারেলি সোশ্যাল ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যারা বানাইছে, তারা এসে তোমাকে কিভাবে ইউজ করা হয়, বা তুমি কিভাবে ম্যানিপুলেটেড হও, পড়াশোনা কেন মন ভাল লাগে না, কেন তোমার এই যে লাইফটা এমন মনে হয় যেন সবসময় খারাপ লাগে, তোমার লাইফ চেঞ্জ হবে, আমি গ্যারান্টি দিলাম। আজকে যদি কিছু দেখতে হয়, আমি বলবো যে এই সোশ্যাল ডিলেমা ডকুমেন্টারিটা প্লিজ প্লিজ দেখবা। হ্যাঁ, তোমার লাইফ চেঞ্জ হবে। তারপরে হলো আরেকটা জিনিস, আমি কিছু অ্যাডভাইস বলবো। যে আগেই বলছি, আমি ট্যালেন্টের জোরে একটু আসি নাই, আমি পিওর এভারেজ স্টুডেন্ট। হ্যাঁ, দেখতেছো আমি অনেক এফোর্ট দিয়ে অনেক কিছু করে একটু আসার মানে আসতে পারছি। তো লাইফকে ফেয়ার এক্সপেক্ট করা মানে খুবই একটা ভুল চিন্তা। কেউ অনেক ট্যালেন্টেড হবে, কেউ এভারেজ হবে। তো আমি এভারেজ ছিলাম, যেহেতু ফেয়ার না, তোমাকে এমন হার্ডওয়ার্ক করা লাগবে যেন তুমি ওই লেভেল সমান করতে পারো। হ্যাঁ, আর অন্যরা ডোন্ট মানে প্রিপেয়ার টু ফেল মোর টাইমস দেন আদার্স আর উইলিং টু ট্রাই। অন্যরা যতবার চেষ্টা করবে তার থেকে বেশিবার তুমি যেন ফেল হওয়ার মেন্টালিটি থাকে, যে বাইরে যদি আসো, বাইরে যেন মানে তোমার মাথায় সবসময় থাকে আমি বাইরে আসবই। এর মানে এই না যে বন্ধু বান্ধব ভুলে যাবা, বাইরে ঘুরতে যাবা না, ওই টাইমগুলো অনেক প্রেশাস, ওইগুলো অবশ্যই করবা। কিন্তু সবসময় ধরো মুভি একটা দেখবা, কোরিয়ান মুভি না দেখে ইংলিশ মুভি দেখো, যেটা তোমার জন্য হেল্প হবে, ঠিক আছে? এই টাইমটা স্পেন্ড করলেও মাথায় যেন থাকে আমি ইংলিশে একটা ওয়ার্ড শিখলাম,
আমার বাইরে আসার জার্নিটা হয়তো বা একটু ইজি হবে, চান্সটা একটু বাড়বে। ঠিক আছে, আমি এটা করছিলাম। তো এরপরে আমার কন্টাক্ট ইনফো, কারো যদি মেন্টর দরকার হয় যে ভাই আমি জিনিসটা বুঝতেছি না বা এটাতে গাইডেন্স লাগবে, আমাকে ইমেল করতে পারো। হয়তো বা সাথে সাথে রিপ্লাই দিব না, যেহেতু টাইমিং এর আমাদের ডিফারেন্স আছে। আমার এখানে এখন সকাল 9টা বাজে, বাংলাদেশে রাত 10টা। তো ইমেল করে দিও যে ভাই আমি জানতেছিলাম, রাহিনও আমাকে ইমেল করছে যে ভাই আপনার সাথে একটা সেশন করতে চাই। তো আশা করি তোমাদের একটু হইলেও নতুন কিছু শিখছো, যে কিভাবে বাইরে আসার প্রসেসটা করা লাগে, কি কি তোমার কাজে আসবে। রাহিন, কোনো কোশ্চেন আছে? জি না ভাই, কোয়েকশন নাই। আর আমাদের সামনে এখন একটা কিউএনএ সেশন, অনেকেই কি এই যে, করবে। আর আমি তো আর ভাই চাইলে তোমরা এবারে করতে পারো, কিউআর কোড স্ক্যান করতে পারো, তোমার ইয়া করতে পারো, তোমাদের কোশ্চেনটা এখানে আসবে। তো আমি ওয়েট করি, দেখি তোমাদের কি কোশ্চেন আছে। ভাই ইকোনমিক্স থেকে ডাটা সায়েন্স ট্রানজাকশনটা কেমন হবে, বা এটার প্রসেসটা কেমন, বা বাড়তি কোন প্রিপারেশন নেওয়া লাগবে? ইকোনমিক্স থেকে ডাটা সায়েন্সে বাড়তি কোনো কিছু নাই, বাট অনেকে আসে বাইরে পড়তে আসে, তুমি জাস্ট রেগুলার যেভাবে অ্যাপ্লাই করো ওইভাবে অ্যাপ্লাই করবা। আর ডাটা সায়েন্সের যে রিকোয়ারমেন্ট, হয়তোবা জিআরই লাগবে যেহেতু সায়েন্সের। হ্যাঁ, রিকোয়ারমেন্ট তেমন কিছুই নাই, সেম। আচ্ছা। জাস্ট তোমার ইন্টারেস্ট থাকা লাগবে, দেখাইতে হবে যে আচ্ছা ঠিক আছে আমি ইকোনমিক্স এর পাশাপাশি ডাটা সায়েন্সের এই এই জিনিস শিখছি, কোর্স করছি, অথবা আমার রিসার্চ পেপার ডাটা সায়েন্সের সাথে মিলে, তাইলে তোমার সুইচ করাটা ইজিয়ার হবে। আর কেউ যদি এখনো না বুঝে থাকো কিভাবে জয়েন করা লাগবে, এই যে menti.com এ গিয়ে এই কোডটা দিলেই তোমাদের কোশ্চেনটা তোমরা এখানে দিতে পারবে, আমার এখানে স্ক্রিনে কোশ্চেন আসবে। ঠিক আছে? সালাম আলাইকুম ভাই, আমার একটা কোয়েশ্চেন আহ, ছিল। বয়েসে কি? সালাম আমার আলাইকুম। মনে হয় আহ ওয়ালাইকুম আসসালাম। ইয়াতে করা যাবে, তোমার কষ্ট করে লিখে দিতে পারবা, তাহলে সবার হেল্প হইতো। কোয়েশ্চেনটা একটু বড় ছিল আর কি। আচ্ছা ভাই, তারপর আমি লিখি। তাইলে হলো আমি একটু ভালো করে এক্সপ্লেন করে টাইম নিয়ে বলতে পারতাম। এখন ধরো ইজিলি, আর আমার একটা ইচ্ছা ছিল আর কি যে প্রেজেন্টেশনটা যেন ইন্টারেক্টিভ হয়। হ্যাঁ, এটা আমি বাইরে এসেই শিখছি যে নতুন ভাবে কিভাবে প্রেজেন্ট করা যায়, সবার অংশগ্রহণ করে। তো আশা করি তোমরা এটা ইউজ করতে পারো আর কি, ইন্টারেস্টিং বিষয়। জি ভাই, এই প্ল্যাটফর্মটা তো ভালোই দেখলাম। আর তো প্রথমবার ইউজ করছি, তো এক্সপিরিয়েন্সটা ভালোই যাচ্ছে। মানে এই যে আমি এটলিস্ট চাইছি যে আজকে সেশন থেকে যদি কেউ কিছু নাও শিখো, অন্তত যেন একটা নতুন এক্সপিরিয়েন্স হয় যে কিভাবে একটা প্রেজেন্টেশন এঙ্গেজিং করা যায় আর কি। আচ্ছা দাঁড়াও, আমি এন্টার দিই। ওয়ালাইকুম আসসালাম। ইরাসমাস মুন্ডাস নিয়ে কিছু ভাই, আমি যারা আর্টস থেকে ইকোনমিক্সে অনার্স করতেছি, ইকোনমিক্সে হায়ার স্টাডিজ করতে গেলে কেমন চ্যালেঞ্জ পোহাতে হবে? বাংলাদেশ থেকে যে পড়ার কোয়ালিটি, যদি মাস্টার্স করে আসো খুব একটা চ্যালেঞ্জ হয় না মাস্টার্স আবার পড়তে আসলে। বাট যদি অনার্স করে আমার মতো ডিরেক্ট পড়তে আসো, একটু চ্যালেঞ্জিং, কারণ ওদের পড়াশোনার কোয়ালিটি অনেক ভালো। আর আমি বলবো যে বাংলাদেশে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সাস্ট আসে ধরো 1200-র কাছাকাছি। তো যারা বাইরে আসতেছো তারা অন্তত চেষ্টা করি যেন 1199 অন্তত ইউনিভার্সিটিটা হয়, এটা আমি সাজেস্ট করবো আর কি। ঠিক আছে, তোমরা ভালো ইউনিভার্সিটিতে আসার চেষ্টা করো। পড়াশোনা খুব একটা কঠিন, অবশ্যই কঠিন, বাট তুমি যত চ্যালেঞ্জ পার করে আসবা, যত কিছু হ্যান্ডেল করবা, পড়াশোনা আসলে না, এত ডিফিকাল্ট হবে না। আর ইকোনমিক্সে বাইরে সবচেয়ে বেশি ফান্ডিং পাওয়া যায়, এটা আমি জানতাম না। আমার ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ার হব, বাইরে পড়তে আসবো, কিন্তু ইকোনমিক্সে সেন্ট্রাল ফান্ডিং সবচেয়ে অ্যাপ্লাই করা ইজিয়ার, প্রফেসরদেরকে মেইল করতে হয় নাই, এবং ফান্ডিং সবচেয়ে বেশি পাওয়া যায়। এই জন্য অনেক আছে যে সায়েন্স থেকে ইকোনমিক্সে শিফট করে, কারণ ফান্ডিং বেশি। ঠিক আছে, তো চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি কম। তারপরে হলো ইজ রাইটিং স্যাম্পল মাস্ট ফর এমএস পিএইচডি? না, ওই যে আমরা যেটা ইয়াতে দেখাইলাম, এই কি বলে
রিকোয়ারমেন্টসে দেখাইলাম, তুমি ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো তোমার এই ইউনিভার্সিটিতে পড়তে হইলে কি কি লাগবে। আর রাইটিং স্যাম্পল মোটেও মাস না, আমার লাগে নাই। এতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, কোথাও আমার রাইটিং স্যাম্পল লাগে নাই। পিএইচডি তে অ্যাপ্লাই করি নাই, আমার ইচ্ছে ছিল না, এই জন্য করি নাই। পিএইচডি তে চায় প্রফেসররা তোমার লেখার দেখতে চায়, অথবা ওরা ইন্টারভিউ নিবে প্রফেসর, অথবা প্রফেসর যদি রিপ্লাই দেয় তোমাকে বলবে যে একটা প্রেজেন্টেশন দাও, তোমার পেপার এক্সপ্লেন করো। এরপরে যদি ভালো হয় তারপরে গিয়ে ফুল প্রসেস তোমরা ইয়াতে দেখতে পারবা। এই যে নেক্সট অফ ইউএসএ তে আছে ফেসবুক গ্রুপ অথবা ওয়েবসাইটে, ঠিক আছে? যা যা লাগবে ওখানে সবগুলা রিসোর্সেস দেয়া আছে। আমি ট্রাই করছি যেন সবকিছু কভার হয়। হ্যাঁ, সরি, আমার একটা কোশ্চেন মনে হয় চলে গেছে। See all question. আচ্ছা, আমি এখানে কিছু কোশ্চেন দেখতেছি। ইরাসমাস রিস্টোর কোশ্চেন, হ্যাঁ রিস্টোর কোশ্চেন। আচ্ছা ভাই, সাপোজ কেউ ফুল ফান্ডেড স্কলারশিপ পায়নি, সেক্ষেত্রে তো 5-10 লাখ লাগবে। কেউ কি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তাহলে সে কিভাবে ফান্ড ম্যানেজ করবে? বাংলাদেশে কোনো ব্যাংক লোন দেয়? তুমি এটা আসলে তুমি সিনিয়রদের সাথে পার্সোনালি কথা বলে যে ভাই আমার মানে ফান্ডিংটা কেমনে ম্যানেজ করা লাগবে। তুমি প্রথমে যদি ইয়া করো, এই যে অ্যাপ্লিকেশনের আগে যখন নভেম্বর মাস হবে তখন একটু সিনিয়রদের সাথে যোগাযোগ করে যে ভাই আমার ফান্ডিংটা কিভাবে ম্যানেজ করা যায়, ঠিক আছে? আমার তো একটু ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি আছে। ইদার তুমি ইউএসএ তে ট্রাই করতে পারো, জাস্ট ওরাই ফান্ডিং দিয়ে দিবে, বাইরে পড়তে আসা অনেক ইজিয়ার। এবং এক জুনিয়র আমাকে সেদিন বলতেছিল ভাই ইউএসএ তো এখন অনেক কঠিন করে ফেলছে স্টুডেন্টদের জন্য, এখন আমি কি পড়তে আসবো নাকি, আমার তো ডাউট লাগতেছে। আমি বলবো যে বাইরে যেহেতু কঠিন করে ফেলছে, তাইলে তোমার জন্য কি হয়েছে, সহজ, তোমার কম্পিটিশন কমে গেছে, ঠিক আছে? তাইলে হলো অ্যাপ্লাই অবশ্যই করবা। মাস্টার্স করে থাকতে হবে এমন মেন্টালিটি নিয়ে আসিও না। মাস্টার্স করে তুমি হয় পিএইচডি তে অন্য কান্ট্রিতে সুইচ করলা, অথবা অন্য কান্ট্রিতে জবে সুইচ করলা, বাট ইউএস এর একটা মাস্টার্স অনেক প্রেস্টিজিয়াস, সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি। তো এই জন্য আমি বলবো যে কেউ কান্ট্রির ভাই এখানে পিআর পাওয়া যায় না, ভাই এখানে এই চিন্তা করে কান্ট্রি বাদ দিও না। কান্ট্রিতে পড়তে আসিও, তোমাকে সব কান্ট্রি রাখতে চাইবে, ঠিক আছে? তো ফান্ডিং এর যে বিষয়টা, এটা তোমরা আসলে পার্সোনালি তোমার। আর আমার এক কথা বলতে চাই, আমার মেন্টর ছিল, মেন্টর মানে আমি এক ভাইয়ের সাথে, উনি আমাকে অনেক গাইড করছে। আমি বলবো যে সবাই এমন একটা সিনিয়রের সাথে ইয়া করিও, যোগাযোগ করিও, যেন তোমাকে গাইড করতে পারে, কারণ বাইরের জার্নিটা অনেক ডিফিকাল্ট। আমার মেন্টর আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট, জামিল ভাই। উনি অনেককেই গাইড করে, বাট উনি তো অনেক সিনিয়র, এখন আর ওনাকে অনেকে চিনে না। তো আমি বলবো তোমরা বাইরে যদি আসো, একজন মেন্টর বা ভালো সাজেশন দেয় এরকম কারোর সাথে যোগাযোগ করার ট্রাই করে। তো ওনারা বুঝাই দিবে আর কি যে কিভাবে আসলে স্কলারশিপ ম্যানেজ করা যায়। ইরাসমাস মুন্ডাস নিয়ে কিছু বল নাই যে ভাই, আমি ইরাসমাস মুন্ডাসে অ্যাপ্লাই করছি, বাট আমি আসলে খুব একটা জানতাম না। আমি অ্যাপ্লিকেশনের লাস্ট মোমেন্টে এসে জানছি ইরাসমাস মুন্ডাস হলো এটা ইউরোপের একটা ডিগ্রি, এটা মাস্টার্স ডিগ্রি। এটা 2 বছর ধরে হয়, 3টা কান্ট্রি বা 2টা কান্ট্রিতে হয়, বিভিন্ন স্পেশালাইজ হয়, ফুল ফান্ডেড, ফুল ফ্রি। আমি বলবো কেউ যদি না জেনে থাকে তাহলে অন্তত ইরাসমাস মুন্ডাসে একবার চেষ্টা করতে। ফ্রিতে অ্যাপ্লাই করা যায়, কোনো টাকা লাগে না, কিন্তু এসওপি লেখা লাগে অনেক ভালো করে। আর অনেক রিসার্চ করছে বা ইয়া করছে, ওদের জন্য ভালো হয়, ওদের চান্সটা অনেক বেশি থাকে আর কি ইরাসমাস মুন্ডাসে। এবং ধরো বাইরে এসে যে স্ট্রাগলটা করা লাগে, প্রথমে ধরো স্টুডেন্ট লাইফে জব করতেছো আবার পড়তেছো, ইরাসমাস মুন্ডাসে ওরাই তোমাকে টাকা দিবে, এত বেশি টাকা দিবে যে তুমি টাকা নিয়ে দেশে ঘুরতে আসতে পারবা। ইরাসমাস মুন্ডাস খুবই ভালো। আমি বলবো মাস্টার্সে আসার আগে অ্যাটলিস্ট তোমরা ইরাসমাস মুন্ডাস নিয়ে একটু জেনে নিও। এটা হলো দেশ থেকে স্কলারশিপে যায়, আমাদের ইউনিভার্সিটি থেকে খুবই কম যায়, এটা আমি জানতাম না, এই জন্য হলো নলেজ গ্যাপটা ছিল, নাইলে আমরা অ্যাপ্লাই করতাম। আমি বলবো সবাই যেহেতু ফ্রিতে করা যায় অন্তত অ্যাপ্লাই করিও,
হ্যাঁ, এটা খুবই খুবই ভালো প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি। আর অ্যাপ্লিকেশন প্রসেস পুরাই সেম, এক্সট্রা কিছুই লাগে না, কিন্তু তোমরা তাও নিজেরা একটু রিসার্চ করে নিও আর কি, যে কি কি লাগবে বা কিভাবে অ্যাপ্লাই করলে বেস্ট হবে। জাস্ট ওভারঅল প্রোফাইলটা একটু ভালো হওয়া লাগে, তাইলেই ওরা দিয়ে দেয়। বাট ভেরি প্রেস্টিজিয়াস। গুড কোশ্চেন। জিআরই আইএলটিএস কি একসাথে নেওয়া যাবে? আর সিএসসি ফিল্ডের জন্য কিছু বলেন ভাই, কেমন হওয়া উচিত থার্ড ইয়ার থেকে? তুমি জিআরই যদি দাও, আইএলটিএস তুমি 15 দিনে দিতে পারবা, কারণ জিআরই তে পড়ার পরে আইএলটিএস এ 15 দিন পরে আর পড়ার কিছু থাকবে না। কিন্তু যদি সেফ সাইডের জন্য আমি বলছি 1 মাস, ঠিক আছে? কিন্তু জিআরই যখন তুমি 3 মাস ধরে ইংলিশ পড়তেছো, আইএলটিএস এর আর পড়ার এক্সট্রা কিছুই থাকবে না, জাস্ট রুলস গুলা দেখে নিবা যে এক্সামে কি আসে, এটাই। সো জিআরই আইএলটিএস একসাথে নেওয়া লাগবে না, জিআরই নিলেই আইএলটিএস এর প্রিপারেশন 80% ডান। আর সিএসসি ফিল্ডের জন্য হলো কি করা যায়, থার্ড ইয়ার থেকে তোমার যদি পারো রিসার্চ করো, বাট তোমাদের তো ভালো কোডিং করা লাগে। তোমাদের ফিল্ডটা এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে, যেহেতু অনেকেই সিএসসি তে পড়ে, বাইরে স্কলারশিপ ম্যানেজ করা ডিফিকাল্ট। বাট ইউএসএ তে সিএসসি খুবই খুবই ভালো অপরচুনিটি। হ্যাঁ, তোমরা যদি সিজিপিএ 3.25 এর উপরে রাখো, অথবা ফোর্থ ইয়ারে সিজিপিএ 3.25 এর উপরে রাখো, একটা পেপার কোনো স্যারের সাথে নাম ঢুকাইতে পারো, হ্যাঁ, রিসার্চে কাজ করতে পারো, তুমি ফান্ডিং শিওর পাচ্ছ ইউএসএ তে, ফুল ফান্ডেড তোমাকে নিয়ে যাবে ইউএসএ। হ্যাঁ, তো এটা খুবই থার্ড ইয়ার থেকে করতে পারো। আর ইয়ার যে বলতেছো থার্ড ইয়ার থেকে যে যে জিনিসগুলো করা যায়, এখন থেকে ইংলিশ মুভি দেখতে পারো, তোমার ইংলিশটা একটু ভালো হবে, ইংলিশটা আসলে বাইরে খুবই দরকার হয়, ঠিক আছে? আচ্ছা, I found the university that I want to apply requires verified transcript sheet. Could you tell me about the process? I know about OS valuation, was that would be helpful. আচ্ছা, ভেরিফিকেশন কিছুই না, এটা হলো বাইরের ইউনিভার্সিটি গুলা, তুমি যে ট্রান্সক্রিপ্টটা পাঠাইছো প্রথমে অ্যাপ্লিকেশন প্রসেসে, ওইটাকে বলে আনঅফিশিয়াল ট্রান্সক্রিপ্ট। এরপরে ওরা যদি বলে যে না আমাদের ভেরিফাইড লাগবে, তুমি জাস্ট তোমার ইউনিভার্সিটির রেজিস্ট্রার অফিসে যাবা, বলবা যে আমি আমার পাঠাইতে চাই, ভেরিফাইড ট্রান্সক্রিপ্ট ইমেইলে পাঠাইতে চাই, ঠিক আছে? অনেকে ইউনিভার্সিটি চায় যে মেইলে পাঠাইতে হয়, তো মেইল অথবা ইমেইলে পাঠাইতে হয়। মেইলে পাঠাইতে হলে অথবা 1-1.5 টাকা লাগে, বাংলাদেশ ডাক বাংলা, মানে কি বলে, ডাকে পাঠাইতে হয়। আর যদি ইমেইলে পাঠানো লাগে 500 থেকে 1000 টাকা লাগে। ভেরিফিকেশন করে ইউনিভার্সিটি কিছুই না, জাস্ট 2টা সিল মারে, ঠিক আছে? সিল মাইরা বলে ভেরিফাইড, এরপরে ওরা ওটা স্ক্যান করে ওরা পাঠাবে, তোমার কোনো ইনপুট থাকবে না, তুমি জাস্ট টাকাটা দিবা আর বলবা যে আমি পাঠাইতে চাই। এটাই হলো ভেরিফাইড ট্রান্সক্রিপ্টের প্রসেস। ওএস ইভ্যালুয়েশন হলো বাইরের ইউনিভার্সিটি গুলা তোমার কোর্সের কোয়ালিটি কেমন এটা চেক করে। হ্যাঁ, তোমার রেজাল্ট ধরো তুমি অনেকের A+ হলো 90-তে, যেমন ব্র্যাকের ইউনিভার্সিটিতে A+ আসে মনে হয় 92-তে, ওরা A+, আমাদের A+ 80-তে। তো কিভাবে কম্পেয়ার করবে? বাইরের একটা স্ট্যান্ডার্ড হলো WES, ওদেরকে তুমি তোমার ট্রান্সক্রিপ্ট ইউনিভার্সিটি থেকে পাঠাইলে ওরা ইভ্যালুয়েট করে দিবে বাইরের গ্রেডিং সিস্টেমে তোমার সিজিপিএ কত, এটাই। আর WES করলে আমি যতদূর জানি সিজিপিএ যাদের কম তাদের একটু বাড়ে, আর যাদের বেশি তাদের একটু কমে, ওরা মোটামুটি অ্যাভারেজ করে ফেলে। তো ওয়েস করা আসলে ডিফিকাল্ট, আমি বলবো আমার লাগে নাই, দরকার হয় নাই, কারণ ভেরিফাইড ট্রান্সক্রিপ্ট পাঠাইলেই হয়, ইংলিশে ট্রান্সক্রিপ্ট থাকে। বাট কিছু ইউনিভার্সিটি চায় ওএস ইভ্যালুয়েশন, যে তোমার সিজিপিএ বাইরের স্ট্যান্ডার্ডে কত হবে। তো ওইটা একটু কস্টলি, অ্যারাউন্ড 3000 মনে হয়। আমি যখন স্টুডেন্ট ছিলাম এত মানে টাকা পয়সা যত বাঁচানো যায় চেষ্টা করছি, তো ওয়েস করাই নাই। বাই ফিজিক্স থেকে ডাটা সায়েন্সে স্ট্যাটিস্টিক্স এ মাস্টার্স পিএইচডি তে যাওয়া যাবে? অবশ্যই, এখানে বাইরে কোনো লিমিট নাই, অ্যাজ লং এজ তুমি ওদেরকে বুঝাইতে পারতেছো যে তুমি এই ফিল্ডে পড়তে চাও। তোমার ডিগ্রি একটা হইতে পারে, কিন্তু তোমার সাইডের প্রজেক্ট, সাইডের কাজকর্ম, সেমিনার, রিসার্চ পেপার সবকিছু যদি তোমার ডাটা সায়েন্স বা তুমি পাইথন পারো বা তুমি C++ পারো, ডাটা সায়েন্সে যা যা লাগে ওইগুলো তুমি অনেকগুলো সেমিনার জয়েন করছো, তোমার রিসার্চ পেপার আছে, অবশ্যই যাওয়া যাবে। জাস্ট একটা মানুষকে কনভিন্স করা
ইন্টারভিউর মতো আর কি, তুমি একটা মানুষকে কনভিন্স করা যে তুমি পারো। হ্যাঁ, তুমি সেমিনারে গেছো, তুমি ইন্টারেস্টেড, অ্যাজ লং এজ ইউ আর ইন্টারেস্টেড বাইরে পড়তে আসতে অবশ্যই পাবা। বাট ফান্ডিং পাওয়া একটু ডিফিকাল্ট হবে, কারণ ডাটা সায়েন্সের তোমার টিউশন ফিস একটু বেশি থাকে। তুমি টিউশন ফিস গুলাও ইউনিভার্সিটি ওয়েবসাইটে পাবা, ওখানে দেখতে পারো আর কি। ভাই সিজিপিএ কম বলতে কত থাকলে এটা কম হিসেবে কাউন্ট হবে? মাস্টার্স না করে কি মাস্টার্স স্কলারশিপ পাওয়া যাবে মাস্টার্স এর জন্য? আর কানাডাতে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হলে কত টাকা দেখাতে হবে? সিজিপিএ কম বলতে কত? 3 এর নিচে। 3 এর নিচে হলে আমি বলবো সিজিপিএ কম, কিন্তু ওটাকেও হ্যান্ডেল করা টেকনিক আমি বলছি। মাস্টার্স না করে কি মাস্টার্স, হ্যাঁ আমি তো মাস্টার্স করি নাই, আমি ডিরেক্ট মাস্টার্সেই আসছি। সো এটা ইজিলি পাওয়া যায়, ইভেন 4th ইয়ার থেকেও অ্যাপ্লাই করলে তোমার পিএইচডি তে যাওয়া যায়। ঠিক আছে, সো কোনো লিমিট নাই, অ্যাজ লং এজ তুমি দেখাইতে পারো তোমার প্রোফাইল ম্যাচ করে, তুমি যে কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারো, দেয়ার ইজ নো লিমিট। আর কানাডাতে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হলে কত টাকা দেখাতে হবে? এটা অ্যারাউন্ড তোমার যা খরচ সব হিসাব করবা, প্লেন টিকিট, থাকা, টিউশন ফি যোগ করে ধরো, আমি ধরলাম 40 লাখ টাকা হলো, ওইটাকে 1.5 গুণ দিবা। তোমার যদি ফ্যামিলি নিয়ে আসতে হয়, ধরো তুমি বিয়ে করে আসতেছ, ধরো তখন দেখাইতে হবে কি তোমার স্পাউসের একটা খরচ আছে, এটা কানাডার ওয়েবসাইটে পাবা, ইমিগ্রেশন ওয়েবসাইটে, ওইটার 1.5 গুণ, যে কোনো কস্টের 1.5 গুণ এটা হলো তোমার টাকা দেখাইতে হবে স্কলারশিপ না থাকলে। জিআরই এর জন্য কোনো বই আছে? জিআরই হলো ইটিএস এর স্ট্যান্ডার্ড বই, এটা জিআরই প্রিপারেশনের জন্য ওইটা পড়লে হয় না, কারণ জিআরই অনেক বাইরের নলেজ, আর অনেকে 5 পাউন্ড বই পড়ে। কেএমএফ এখন হলো সবচেয়ে পপুলার, কেএমএফ এর কোশ্চেন সলভ করলে জিআরই তে ভালো স্কোর করা যায় এখন। সো আমি বলবো এইগুলা হলো জিআরইর জন্য। অ্যানথ্রোপোলজি থেকে বাইরে মাস্টার্সের সুযোগ কেমন ভাই? ফান্ড কি ভালো পাওয়া যাবে? হ্যাঁ, অ্যানথ্রোপোলজিতেও আছে, সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট গুলাতে বাইরের পড়ার অপরচুনিটি অনেক ভালো আছে। ওই যে দিন শেষে সেম কথা, আবার প্রোফাইলটা ভালো বানাইতে হবে, ওভারঅল তোমার প্রোফাইল কেমন সেটা দেখবে। ফুল ফান্ড পাওয়া যাবে। হ্যাঁ, এখানে সোশ্যাল সায়েন্সের যেসব কান্ট্রি হলো, যেমন ইউএসএ একটু সায়েন্সের জন্য ফেভারেবল, ওদের ওখানে সায়েন্সের সাবজেক্ট গুলোতে ভালো ফান্ডিং দেয়। আর কানাডা বা অন্যান্য কান্ট্রি গুলাতে, ইউরোপের কান্ট্রি, ওইগুলাতে হলো তোমার সোশ্যাল সায়েন্স বা কমার্সের সাবজেক্ট গুলাতে ভালো পাওয়া যায়। কমার্স না, মানে আর্টস এর সাবজেক্ট, কমার্স হলো এক্সপেন্সিভ এখানে পড়াশোনা করা, তো তাও আসে অনেকেই, অনার্সে অনেক ভালো ফান্ডিং পাওয়া যায়। ভার্সিটি লাইফে আপনার কেমন ছিল? টিউশন করাইতেন আর পড়াশোনা করতেন নাকি তেমন ভাই? হ্যাঁ, আমি টিউশন করাইতাম, আমি ক্যাম্পাসে সবই করছি। হ্যাঁ, গান বাজনা, স্টেজ পারফরমেন্স, তারপরে কোনো ক্লাব করি নাই, কারণ আমার কাছে মনে হয়তো ক্লাব খুব একটা বেনিফিশিয়াল না। আমার কোনো রিসার্চ পেপার ছিল না, আমার জাস্ট 2টা ডাটা কালেকশনের এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, আর আমি জিআরই দিছি, আইএলটিএস দিছি, আমার সিজিপিএ ছিল 3.78। তো এটাও লাস্টে গিয়ে আমি ইমপ্রুভ করছি। হ্যাঁ, আর আমার তোমার রেজাল্ট গুলা বারবার চেক করিও। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার যে একটা পরীক্ষা খুব ভালো দিছি, কিন্তু দেখা গেল যে ওই এক্সপেক্টেড রেজাল্ট আসে না, অনেক কম আসছে, অ্যারাউন্ড ফেইলের কাছাকাছি আসছে। আমি তো এত ভালো এক্সাম দিয়ে পরে আমি আবার খাতাকে চ্যালেঞ্জ করছি, পরে আমার গ্রেড 3 গ্রেড বাড়ছে, কারণ আমার খাতা ভুল দেখা হয়েছিল। সো অলওয়েজ চেক তোমার রেজাল্ট, যেটা তোমার গ্রেড শিটে বা রেজাল্ট শিটে পোস্ট হয়েছে ওইটা আসছে নাকি, আর তোমার যেগুলো আসতেছে রেজাল্ট, ওগুলো তোমার এক্সপেকটেশনের সাথে মিলতেছে নাকি। ঠিক আছে, ডিফারেন্ট সুপারভাইজারের জন্য ডিফারেন্ট রিসার্চ প্রপোজাল লিখতে হবে? হ্যাঁ, কারণ হলো প্রত্যেকটা যেই প্রফেসর, ওনার রিসার্চ টপিক আলাদা, তোমার প্রথমে গিয়ে ওনার প্রোফাইল পড়তে হবে, উনি কি কি পড়াচ্ছে, ঠিক আছে, কি কি টপিক তোমার সাথে মিলে রিসার্চ করে এরপরে মেল লিখতে হবে, নাইলে কোনোদিন রিপ্লাই দিবে না। ঠিক আছে, তোমার ওনার জন্য প্রত্যেকটা প্রফেসর খোঁজার আগে, ইমেল করার আগে আধা ঘন্টা টাইম স্পেন্ড করা লাগবে রিসার্চ করার জন্য যে উনি কি। কানাডাতে ফুল ফান্ড পাওয়া পসিবল পিএইচডি তে? কানাডাতে পিএইচডি তে নিবে না, কানাডার নর্থ আমেরিকান ডিগ্রি ছাড়া পিএইচডি তে আসা খুবই টাফ, মানে আমি বলবো নিয়ার অ্যাবাউট ইম্পসিবল, বাট আসলে পড়াশোনা বাইরে ইম্পসিবল বলে কিছু নাই, বাট ভেরি ডিফিকাল্ট।
কানাডাতে, সে জায়গায় মাস্টার্স পিএইচডি তে ইউএসএ ভেরি ফেভারেবল, প্রায় সিমিলার টু মাস্টার্স, যেহেতু অনেক ইউনিভার্সিটি চান্স অনেক বেশি। এই আর কানাডাতে হলো ইউনিভার্সিটি 40টা, সে জায়গায় ইউএসএ তে ইউনিভার্সিটি 4000। সো তুমি অবশ্যই ফুল ফান্ড পাবা, হয়তোবা একটু লোয়ার র্যাঙ্কে অ্যাপ্লাই করতে হবে, বাট ফান্ডিং পাবাই। আর ফুল ফান্ড পেলেও কি স্পন্সর ম্যানেজ করতে হবে? হ্যাঁ, ফুল ফান্ড পেলেও স্পন্সর ম্যানেজ করতে হবে। স্পন্সর হবে তোমার ব্লাড রিলেশন, তোমার বাবা ভাই, মামা চাচা হইতে পারবে না। হ্যাঁ, এই হলো তোমার স্পন্সর। এবং ফুল ফান্ডের পরে ওরা একটু দেখতে চায়, কারণ প্লেন টিকিট থাকে, তোমার যাতায়াত ব্যাক করা, এগুলা কিছু টাকা দেখাইতে হয়, তো তোমার স্পন্সর দেখাইতেই হয়। কেএমএফ প্লাস 5LB এনাফ না, তোমার গ্রেগমেট নিতে হবে, এটা আমি বলবো ইজ এ মাস্ট। কারণ এটা ছাড়া আসলে রেজাল্ট তোমার এক্সপেক্টেডটা হবে না। একটা জায়গায় টাকা খরচ করা লাগবে, এটা কেএমএফ এ টাকা দিতেই হবে, এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড আর কি। ইউএসএ তে ইমিগ্রেশন রিপোর্ট করতেছে, ওরা তো তেমন চাচ্ছে না, প্লাস গ্রোয়িং ওখানে না। অ্যাজ এ স্টুডেন্টদের সব জায়গায় ওরা ওয়েলকাম করে। পরে যদি চিন্তা করো পিআর এর বিষয় বা ওরা যে ফেভারেবল পলিটিক্যাল সিচুয়েশনের কথা বলতেছ, ট্রাম্প থাকবে না। আর বাইরের কান্ট্রি গুলা স্টুডেন্টদের জন্য খুবই ফেভারেবল। তোমার যদি মনে হয় তুমি মাস্টার্স করে অন্য কান্ট্রিতে শিফট করতে পারবা ইজিলি। কারণ কি, যাদের ফান্ডিং এর সমস্যা থাকে, ধরো আমি টাকা দেখাইতে পারবো না, আমি কানাডাতে যাইতে পারতেছি না, ইউএস এ মাস্টার্সটা করে তখন তোমার হাতে কিছু টাকা আছে, তোমার ইউএস এর একটা ডিগ্রি আছে, তুমি ইজিলি মাস্টার্সে পিএইচডি বা আর একটা মাস্টার্সে তুমি সুইচ করতে পারবা। তো এই জন্য হলো এটা চিন্তা করিও না যে এই কান্ট্রি পলিটিক্যাল সিচুয়েশন ওই কান্ট্রি পলিটিক্যাল সিচুয়েশন ওই, জাস্ট চিন্তা করো যে তুমি মাস্টার্স করতে যাবা, কোনটাতে তোমাকে হাইয়েস্ট ফান্ডিং দিচ্ছে, ফান্ডিং ম্যানেজ করে চলে আসবা, এটাই হলো তোমার মেইন আইডিয়া। Scholarship, if the professor agrees, then should I begin application process and apply without contact? হ্যাঁ, এনি ডিরেক্ট অ্যাপ্লিকেশন তুমি করতে পারবা, বাট নিবে না। ডিরেক্ট অ্যাপ্লিকেশন তুমি করে দিতে পারো, বাট প্রফেসর ম্যানেজ না হইলে তোমাকে সায়েন্সের ক্ষেত্রে নিবে না। বাট আর্টস এর ক্ষেত্রে আমাদের প্রফেসর ম্যানেজ করা লাগে না, জাস্ট ডিরেক্ট অ্যাপ্লাই করা লাগে। আর করলে প্রফেসর ম্যানেজ করলে তো তোমার আরো ভালো, অনেকে করে, বাট দরকার নাই আর কি। বিদেশে একবার কোনোভাবে গেলে পার্মানেন্ট সেটেল হব কিভাবে ভাই? কি কি প্রসিডিওর? আমি এখনো পার্মানেন্ট না, সো আমি জানি না। হ্যাঁ, তো তোমার পার্মানেন্ট হওয়ার চিন্তা থাকলে হয়তো বা অনেক পদ্ধতি আছে, অনেক ভাবে আসা যায়, আমার জানা নেই। ডিফারেন্ট সুপারভাইজারের জন্য ডিফারেন্ট রিসার্চ প্রপোজাল, হ্যাঁ এটা আমরা বলে ফেলছি অলরেডি। মোস্ট কেসেসে দেখা যায় পিএইচডি এর জন্য জিআরই লাগে, আর মাস্টার্স এর জন্য যদি সিজি লো থাকে তাহলে দেওয়া বেটার। কারণ যদি জিআরই না দিয়ে থাকে তাহলে সিজিপিএ কতটুকু থাকা বেটার? 3.5 মিনিমাম সিজিপিএ 3.5 থাকলে তোমার ওইটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, অথবা তোমার লাস্ট 4 সেমিস্টারের সিজিপিএ যদি 3.5 থাকে ওইটাও হবে, কোনো সমস্যা নাই। জিআরই মাস্ট না, জাস্ট রিকোয়ারমেন্টটা দেখে নিও আর কি, তোমার ড্রিম ইউনিভার্সিটিতে যাওয়ার আগে ওদের ওয়েবসাইট থেকে দেখে নিও। ভাই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাস্টার্স ভালো হবে, করবেন না? সোশ্যাল সায়েন্স কোর্সের ভ্যালু বেশি মাস্টার্স। সোশ্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ভালো, সোশ্যাল সায়েন্সের সবগুলো কোর্সই মোটামুটি সিমিলার, ফান্ডিং ও মোটামুটি সিমিলার, বাট আমি যেটা দেখছি ইকোনমিক্সে একটু বেশি ফান্ডিং পাওয়া যায়, পুরান সাবজেক্ট তো ডিপার্টমেন্ট গুলো সেটেলড, ওদের ফান্ডিংটা একটু বেশি। এটা ছাড়া বাকি মোটামুটি সবগুলাই সেম। should be chosen for বাংলাদেশের পার্সপেক্টিভে পিএইচডি তে যাওয়া যায়, তুমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে অনার্স শেষ করে পিএইচডি যাইতে পারবা, বাট ভেরি 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 ডিফিকাল্ট। আমরা আসলে এই ডিফিকাল্টিটাকে মানে হালকা ভাবে নিই, হয়তো তুমি অনেক এক্সেপশনাল স্টুডেন্ট হ্যান্ডেল করতে পারবা, বাট আমি বলবো ইয়াতে মাস্টার্স করা বেটার আগে। তারপর যদি দেখো যে তোমার পড়াশোনা ভালো লাগতেছে 2 বছর শেষে, কারণ 5 বছরের কমিটমেন্ট একটা লং কমিটমেন্ট। এবং অনেকে বলতে পারে ভাই ইউএসএ তে কি জিআরই ছাড়া যাওয়া যাবে পিএইচডি তে? আমার ফ্রেন্ড ও এই যে মাস্টার্স করে পিএইচডি তে গেছে, কোনো জিআরই লাগে নাই, এবং এটা হলো খুবই রেয়ার কেস, কারণ ও সিজিপিএ ছিল অ্যারাউন্ড 4/4। সো ও একটা এক্সেপশন। আমি জাস্ট বললাম যাওয়া পসিবল, প্রোফাইল এরকম হতে হবে।
found I-20 form during visa application. I am finding it quite difficult to understand. Could I explain it? I-20 fill up করার ভিডিও ইউটিউবে পাওয়া যাবে। হ্যাঁ, কিভাবে I-20 নিয়ে, এটা হলো ইউনিভার্সিটি থেকে যে ডকুমেন্টটা দেয় আর কি। তো এটা ইউএস থেকে ওই ইউটিউবেই ভালো সাজেশন দেয় আর কি, কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করা যাবে। ওইটা এক্সপ্লেন করছে এখানে ভালো। যে টাইমলাইনটা দেখালেন ওটা ফোর্থ ইয়ার শেষের জন্য নাকি ফোর্থ ইয়ারে থাকাকালীন? ফোর্থ ইয়ার শেষের জন্য, কারণ ফোর্থ ইয়ার হলো এক্সেপশনাল কেস। আমি জাস্ট মানে বললাম যে তোমার এখন থেকে যদি করতে চাও কি করবা, বাট তুমি, আমি স্ট্যান্ডার্ড স্টুডেন্টের জন্য হলো তুমি গ্রাজুয়েট শেষ করে এই জুন জুলাই থেকে প্রিপারেশন শুরু করবা এর পরের বছরের অগাস্টের পড়াশোনার জন্য। পলিটিক্যাল সেন্টার সিজিপিএ তো লাস্ট ভেরি গুড সিজিপিএ। মাস্টার্সের সিজিপিএ এর কোনো লিমিট নাই। মাস্টার্সের সিজিপিএ ওর আসলে ভালো থাকলে তো অবশ্যই ভালো। আমি বলবো 3.6 প্লাসের উপরে রাখবা, তাইলে হলো কিসে মাস্টার্সের সুযোগ পাওয়া। পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি বা মাস্টার্সের জন্য 3.6 প্লাসের উপরে রাখবা। তোমার লাস্ট স্কোরের থেকে যেন বেটার করো, কারণ যদি দেখে যে ডিক্লাইনিং তাহলে এটা একটু নেগেটিভ ইম্প্যাক্ট। কয়টা পেপার অ্যাপ্রক্সিমেটলি পাবলিশ করা বেটার হবে? আমি বলবো একটা থাকাই এনাফ। ঠিক আছে, যদি থাকে ভালো, পিএইচডিতে একটা থাকা এনাফ। মাস্টার্সে না থাকলেও কিছু হবে না। আমার কোনো পেপার ছিল না, আমার জাস্ট 2টা ডাটা কালেকশন করছি কোনোভাবে। এখন ওইটাই বলছি যে ভর্তাকে তুমি কিভাবে প্রেজেন্ট করতে পারো ফ্যান্সি ভাবে, তুমি ডাটা কালেকশন কিভাবে করছো সেটাকেও ফ্যান্সি ভাবে প্রেজেন্ট করে দেখাইতে পারো যে তুমি অনেক কিছু করছো। ঠিক আছে, তো মাথায় রাখবা যে যা করছো তার থেকে মার্কেটিং যেন ভালো হয়, লিঙ্কডইন প্রোফাইল যেন সুন্দর হয়, তোমাকে দেখলে যেন মনে হয় যে তুমি একটা অনেক এফোর্ট দাও। হ্যাঁ, আমি সায়েন্স থেকে ইকোনমিক্সে আসছি এই বছর, আমার রিসার্চ করার ইন্টারেস্ট হয়, তাই শুরু থেকে কি করলে অনার্স? আমি বলবো সিজিপিএ ভালো রাখো, বন্ধু বান্ধবের সাথে ঘুরো, টাইমটা এনজয় করো। সারাদিন পড়তে হবে, দুনিয়া সব বাদ দিয়ে পড়াশোনা করা লাগবে এমন কিছুই না। তুমি জাস্ট সিজিপিএটা ভালো রাখো, আগের বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো, তাইলেই তোমার সিজিপিএ ভালো হয়ে যাবে। এটা হলো সিক্রেট। আর বাইরে স্কলারশিপ ইকোনমিক্সে অনেক ভালো। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সব জায়গাতেই তুমি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন প্রফেসর ছাড়া অ্যাপ্লাই করলেই স্কলারশিপ পাবা এবং ফুল ফান্ডেড স্কলারশিপ পাবা। যদি ভালো একটা 3.5 এর উপরে রাখো, তোমার প্রোফাইল মোটামুটি ভালো হয়, জিআরই ভালো হয়, তুমি ভালো সিজিপিএ পাবা। স্ট্রং এসওপি, এসওপিতে তোমার কিছু কোশ্চেনের আনসার আমি অলরেডি বলে ফেলছি। অ্যাজ এ স্টোরি হিসেবে প্রেজেন্ট করবা যে তোমার লাইফটাতে কি কি হয়েছে, তোমাকে যেন মনে রাখে, যেন একটা তোমার এসওপি তুমি বারবার পড়বা। আমি বলছি 19 দিন ধরে আমি মনে হয় 200-300 বার পড়ছি আমার এসওপি, কারেকশন করছি, ওয়ার্ড চেঞ্জ করছি। হ্যাঁ, এআই ইউজ করবা না, নিজে যেটা আসে নিজের বেস্টটা দিয়ে ট্রাই করবা। ওয়ার্ড গুলো হয়তো বা চেঞ্জ করতে পারো এআই দিয়ে, এআই বা সিমিলার ওয়ার্ড সিনোনিম দিয়ে চেঞ্জ করবা, বাট এআই দিয়ে লিখিও না। আমি বলবো এআই লেখা বোঝা যায়, আমি পড়লে বুঝি, যারা এত বছর ধরে অ্যাডমিশন নিচ্ছে তারা বুঝবে না। হাউ টু ইউজ ব্রাউজার প্রপারলি, আচ্ছা এটা হলো, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই। জাস্ট এজ ব্রাউজারে গিয়ে, দাঁড়াও দেখাচ্ছি। ধরো এই এজ ব্রাউজারে গিয়ে তুমি চ্যাট জিপিটি আনলিমিটেড ইউজ করতে পারবা। ঠিক আছে, ধরো এখানে আমি লিখলাম ইউনিভার্সিটি অফ, এখানে সরি আমার নেটের
আচ্ছা, তো ওই চ্যাট জিপিটি আনলিমিটেড ইউজ করা যায়, ওখানে লিখতে পারো যে MA ইন তোমার সাবজেক্ট বা PhD ইন তোমার সাবজেক্ট, ইউনিভার্সিটি নাম, রিকোয়ারমেন্ট, তোমার রিকোয়ারমেন্ট গুলা লিঙ্ক সহ চলে আসবে এজ ব্রাউজারে। এটা খুবই ইজি করে দেয় আর কি, কিভাবে খুঁজতে হবে বা রিকোয়ারমেন্ট গুলা কি, বারবার চেক করা লাগে না, বারবার ইউনিভার্সিটির যতগুলো আছে সব ভার্সিটির ওয়েবসাইট আলাদা। তো এই তারপরে হলো ভাই আমার কাছে ব্যাচেলারে ডিরেক্ট PhD তে যাওয়ার জন্য, বিকজ PhD তে ফান্ডিং বেশি। এক্ষেত্রে উইদাউট মাস্টার্স PhD তে কোনো ডিফিকাল্টি হতে পারে? হ্যাঁ, PhD তে ফান্ডিং বেশি এর মানে এই না যে আমরা PhD এর জন্য প্রিপেয়ার। আমি বলবো মাস্টার্স করে দেশে আগে আগে মাস্টার্স করা, টাইম নিয়ে নিজের প্রোফাইলটা গুছায় PhD, কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে বাইরে যাওয়া ইম্পর্টেন্ট। স্কলারশিপ আইএলটিএস থিওরি ইউনিভার্সিটি অফ মিলিয়ে যদি ইউএসএ হয়, আমার ফুল প্রসেসে অ্যারাউন্ড 60-70 হাজার টাকা লাগছিল, তাও 3 বছর আগে। এখন হয়তো বা 1 লাখের মতো লাগবে। আর যদি কানাডা হয় টার্গেট, তাহলে অ্যারাউন্ড 2 থেকে 3 লাখ টাকা, 2 লাখ টাকার মধ্যে হয়ে যাবে সব। ডকুমেন্টস রেডি হয়ে যাবে। আর ফাইন্যান্সিয়াল, হ্যাঁ শোনা যাচ্ছে রাহিম? ভাই নেটে একটু সমস্যা করতেছে, এই জন্য কথা আটকে আটকে আসতেছে। এই মিনিট এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। হচ্ছে ভাই আচ্ছা, নেটের সমস্যা ওয়েবসাইট লোড দেওয়ার সময় একটু ঝামেলা করে। বুঝছি, ওই যে অনেকগুলা ট্যাব খোলা তো লোড দিলে একটু ঝামেলা করতেছে, জি বুঝছো? ভাই এটাই। আচ্ছা, তো IELTS এর সব মিলায় 1 লাখের মধ্যে হয়ে যাওয়ার কথা। আর যদি ইউএসএ হয়, আর কানাডা হলে 2 লাখ, 2 থেকে 3 লাখ, এর বেশি লাগবে না তোমার ফুল বাইরে প্রসেসের জন্য। অ্যাপ্লিকেশন ফি ওয়েভার প্রসেস, অ্যাপ্লিকেশন ফি ওয়েভার ওই যে বাংলাদেশের যে গ্রুপগুলোর কথা বললাম, নেক্সট অফ ইউএসএ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কানাডা, অথবা অ্যাপ্লিকেশন করার আগে এই যে গ্রাজুয়েট কোঅর্ডিনেটর, যে তোমার অ্যাপ্লিকেশন গুলো হ্যান্ডেল করে, ওদেরকে যদি, আচ্ছা আমি আবার বলতেছি অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে ওয়েভ করা যায়। তো বাইরে যে গ্রাজুয়েট কোঅর্ডিনেটর, যে অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করে, গ্র্যাড কো বলে, ওর ইমেইল করতে পারো যে আমি অ্যাপ্লিকেশন ফি ওয়েভার চাই, বা তোমার সিচুয়েশন এক্সপ্লেন করবা। তাহলে অনেক সময় ওয়েভার পাওয়া যায়, বিভিন্ন কোড পাওয়া যায়, বা বিভিন্ন সেশনে জয়েন করলে ওরা ফ্রিতে কোড গুলো দিয়ে দেয়। Completed final exam from political studies. I have 2 research paper under review at Q2 journal. Should I focus on masters on PhD? যদি আমি বলবো মাস্টার্স করে আসা, মানে মাস্টার্স করা বেটার PhD, বাট তোমার যদি মনে হয় তুমি PhD হ্যান্ডেল করতে পারবা, গো ফর ইট। ভাই আমার ডকুমেন্টস সব আছে, কিন্তু আমার মা বাবার হ্যান্ডিতে MD MST আছে। না, MD MST
আছে কিন্তু ডকুমেন্টস মিসিং, এটা সমস্যা। হ্যালো, ভাই নেট হ্যাঁ, নেট নেটে আটকে একটু, ছিল আপনার এই কোয়েকশনটার আবার উত্তর দিলেন। হ্যাঁ হ্যাঁ। এটা ভাই আচ্ছা, বাংলাদেশের একটা পার্সোনাল জাতীয় ডকুমেন্টস, সমস্যা। হ্যাঁ একটু সমস্যা করতেছে এখন। তো পার্সোনাল ডকুমেন্টস বাবা মার নামে ডিফারেন্ট, এটা কোনো মেজর সমস্যা না। যদি পারো এখন ঠিক করায় নাও, না পারলে জাস্ট এফিডেভিট করা লাগে, কিছু না, একটা লিগ্যাল ডকুমেন্ট। লয়ারের কাছে যাবা, উনি একটা সাইন দিয়ে দিবে যে তোমার বাবা মা এটাই, ঠিক আছে, বাবা মা চেঞ্জ হয়ে যায় নাই, জাস্ট নামে একটু সমস্যা আছে, ঠিক আছে, এটাই। ডার্ট অ্যাপ্লিকেশন নিয়ে কিছু বলবেন? ডার্ট আমার খুব একটা মনে পড়তেছে না, ডার্ট নিয়ে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, সরি ভাই। অ্যানথ্রোপোলজি থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ রেট কেমন হবে? অ্যানথ্রোপোলজি থেকে কি সাবজেক্টে মাস্টার্স করা যাবে? অ্যানথ্রোপোলজি মাস্টার্স ব্যাচেলর সিজিপিএ মিনিমাম সব গ্রাজুয়েট প্রোগ্রামেই সিজিপিএ 3.5 টাকা ভালো, 2.5 মিনিমাম রিকোয়ারমেন্ট, এর নিচে খুবই টাফ ফুল ফান্ডেড স্কলারশিপ। হ্যাঁ, আর অ্যানথ্রোপোলজি থেকে হ্যাঁ অবশ্যই বাইরে স্কলারশিপ রেট বলে কথা নাই, ফুল ফান্ডেড স্কলারশিপ হলো তোমার যদি টিউশন ফিস কভার করে। লামিস, তুমি একটু ফোনটা অফ করবা? হ্যাঁ, হ্যালো, আচ্ছা। তো জি ভাই, শোনা শোনা ফুল যাচ্ছে এখন। ফান্ডেড স্কলারশিপ হলো উম, তোমার যদি টিউশন ফিস কভার করে আর তোমার থাকা খাওয়ার খরচ যদি কভার করে, তাইলে ফুল ফান্ডেড স্কলারশিপ। এটা আসলে ইউনিভার্সিটি টিউশন ফিস আলাদা, তো এটার আসলে ফিক্স কোনো রেট নাই, কভার করলেই ফুল ফান্ডেড বলে। পলিটিক্যাল স্টাডিজ আমার আন্ডার রিভিউ পেপার মাইগ্রেশনের উপর, এটা মাইগ্রেশনের উপর পেপার কি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করতে আমাকে হেল্প করবে? হ্যাঁ অবশ্যই, পলিটিক্যাল সায়েন্সের একটা সাবজেক্ট মাইগ্রেশন অবশ্যই তোমাকে হেল্প করবে। কানাডাতে রিসার্চ করার সুযোগ কেমন? আনলিমিটেড, পিএইচডি করা যাবে। হ্যাঁ, তুমি কানাডাতে ডিরেক্ট পিএইচডি করা টাফ, যেটা ইউএসএ তে অনেক ইজি, কিন্তু পিএইচডি অবশ্যই করা যাবে, মাস্টার শেষ করে পিএইচডি করা যায়, বাট মাঝে মাঝে পিএইচডি তে ডিরেক্টও করা যায় কানাডাতে। আর রিসার্চ করার সুযোগ আনলিমিটেড, তুমি যত চাও রিসার্চ করতে পারবে, কোনো সমস্যা নেই, এটা রিসার্চের জন্য স্বর্গ। ফুল ফান্ড স্কলারশিপ পাওয়ার জন্য আমার মিনিমাম কি থাকলে ফোর্থ ইয়ার থেকে অ্যাপ্লাই করার? ফোর্থ ইয়ারে তোমার জিআরই থাকা লাগবে, আইএলটিএস থাকা লাগবে, যে যে ডকুমেন্টস দেখানো হয়েছে ওইগুলো থাকতে হবে, যেমন রিসার্চ পেপার বা অন্য কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে ওইগুলো দেখাইতে হবে। বা ব্যাচেলার্স এর পর গ্যাপ ইয়ার দিয়ে প্রেপ নিলে কি কোনো সমস্যা হয়, বা ফান্ডিং এর জন্য ক্ষেত্রে কি ঝামেলা হয়? গ্যাপ ইয়ার দেখাইও না, বলিও যে আমি রিসার্চ করতেছিলাম বা রিসার্চের কোনো প্রজেক্টে কাজ করতেছিলাম, এরকম মানে এক্সপ্লেনেশন থাকলে গ্যাপে কোনো সমস্যা না। আমারও 1 বছরের মতো গ্যাপ ছিল, আমি মাস্টার্স যেহেতু না করে বাইরে মাস্টার্স করতে আসছি, তো এটাতে কোনো সমস্যা হয় না। কেমিস্ট্রি থেকে অনার্স থিসিস পেপারে কোনো অ্যাডভান্টেজ দিবে? হ্যাঁ, থিসিস পেপারটা দেখতে চাইবে, সিজি 3.8+, তুমি শিওর স্কলারশিপ পাবা। জাস্ট বাকি প্রোফাইল গুলা এখন থেকে একটু গুছানো শুরু করো, তোমার ওভারঅল প্রোফাইল ভালো হলে তুমি শিওর বাইরে মানে ফুল ফান্ড স্কলারশিপ পাচ্ছ। আর কেমিস্ট্রি যেমন পিওর সাবজেক্ট গুলা, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলার স্কলারশিপ অনেক বেশি, ঠিক আছে। হাউ টু প্রিপেয়ার ফর জিআরই ফ্রম ফার্স্ট ইয়ার? ডোন্ট প্রিপেয়ার ফর জিআরই ফ্রম ফার্স্ট ইয়ার, তোমার একটা জীবন আছে। হ্যাঁ, এটার কোনো দরকার নাই ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন করার। তোমাকে যেটা বললাম, এখন থেকে কি করতে পারো, ইংলিশে একটু মুভি দেখতে পারো, এখন থেকেই জিআরই প্রিপারেশন নিয়ে বসে গেলে ভালো হবে না। 4 বছর ধরে এটা পড়ার জিনিস না, ঠিক আছে, তুমি পড়বা ভুলবা এটা তো না। তুমি যখন ট্রাই করবে তখন হার্ডেস্ট ট্রাই করিও। এখন যদি পারো তোমার সিজিপিএটা ভালো রাখো, এটা সবচেয়ে ভালো জিনিস। সিজিপিএ হাই রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট। ফার্স্ট ইয়ার থেকে
শিখার কিছুই নেই। হ্যাঁ, আর ভোকাবুলারি বা ইংলিশ ওয়ার্ড গুলো একটু চাইলে জানতে পারো, এটাই। কোনো প্রিপারেশনের কোনো দরকার নাই ফার্স্ট ইয়ার থেকে। এটা তুমি হয় ফোর্থ ইয়ারে করবা, থার্ড ইয়ারের পর থেকে নিতে পারো, অথবা তোমার ইয়া শেষ করে, অনার্স শেষ করে তারপরে। ভাই আমি তো বলি স্টুডেন্ট 1 এর, আমি বাইরে যেতে চাই, সেক্ষেত্রে রিসার্চ শুরু করতে যাচ্ছি, এখন থেকে কিভাবে শুরু করব? রিসার্চ করতে যাচ্ছ, তুমি আগে একটু দেখো যে রিসার্চে কি কি লাগে তোমার অ্যানথ্রোপোলজিতে, তারপর তোমার ডিপার্টমেন্টে যে স্যারটা রিসার্চে সবচেয়ে ভালো, অথবা যে ভাইটা রিসার্চে ভালো, ওনাকে যা বলো যে ভাই আমি কিভাবে শুরু করব, আমাকে একটু গাইডেন্স করেন। মেন্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওনারা বলবে যে, ওনারা ফার্স্টে বলবে যে ছোটখাটো কাজ আছে নাকি আমাকে দেন, ছোটখাটো একটা কাজ করে দিলা, এরপরে বুঝবে যে না তুমি আসলে ইন্টারেস্টেড। তারপরে আস্তে 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 তোমার নামটা প্রথমে যাবে না, তোমার নাম, কারণ রিসার্চ অনেক হাই কোয়ালিটি জিনিস, তো আস্তে আস্তে তোমার নামটা থাকবে, আর এভাবে রিসার্চ করবা। আর তুমি যদি ওই স্যারদের কাছে যাও, ওনারা অবশ্যই হেল্প করবে। আচ্ছা, সব কোশ্চেনের আনসার হয়েছে, আর কোনো কোশ্চেন নাই মনে হয়, আমাদের সময়ও প্রায় শেষের দিকে। আর কারো কি কোনো কোশ্চেন আছে? আরেকটা কোশ্চেন পাওয়া গেছে মনে হয়। ভাই আপনি ইউটিউব চ্যানেল ফলো করতেন, এটা বললে ভালোই তো। আমি তমা রহমানের ইউটিউব চ্যানেল ফলো করছি, আর বাকি ইন জেনারেল নেক্সট টপ ইউএস এর মনে হয় ইউটিউব চ্যানেল আছে। জাস্ট ওভারঅল টপিক লিখে সার্চ দিতাম, ধরো জিআরই নিয়ে জানতে হলে জিআরই, হাউ টু প্রিপেয়ার ফর জিআরই, হাউ টু প্রিপেয়ার ফর আইএলস, এভাবে সার্চ দিতাম আর কি। এটা ছাড়া আর এক্সট্রা কোনো ইউটিউব চ্যানেল দেই না, যেগুলো লিঙ্ক ছিলাম বা যেগুলা ইউজ করছি সবই মোটামুটি এই স্লাইডে ইউজ করা হয়েছে। জি ভাই, আমাদের সময় প্রায় শেষের দিকে, আর কিছু সময় হ্যাঁ, আছে। ধন্যবাদ ভাই আপনি আমাদের এই সময় দেওয়ার জন্য। আর হইতেছে যখন আপনাকে নিছিলাম তখন একজন অনেক সিনিয়র একজন ভাই আমাকে কি আপনার অনেক প্রেস করেছিলেন যে ওনার তো অনেক ভালো একজন ভালো সিভি, তুমি যদি আনো তাহলে অবশ্যই ভালো হবে। তো সেই জন্যই ভাই আপনাকে আনছি। আর আমাদের যে গাইডেন্স গুলো দিচ্ছেন, আহ বিশেষ করে এগুলোতে আমরা অনেক উপকৃত হবে। আর ইরাসমাস বা স্কলারশিপ নিয়ে আমরা সামনে সেমিনার করব, কি করব, এরকম সেশন আয়োজন করবো, সেক্ষেত্রে আমরা হয়তো নতুন কাউকে আনতে পারি। তো ভাই আমাদের জন্য থ্যাংক দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইলো। থ্যাংক ইউ রাহিনা, এত সুন্দর একটা সেশন করার জন্য। আর যারা জয়েন করছো সবাইকে থ্যাংক ইউ। আশা করি আমি একটু হলেও হেল্প করতে পারছি। আর কোনো দরকার হলে, মেন্টরশিপ দরকার হলে আমাকে ইমেল করতে পারো। জি ভাই, সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। Session and you guys